সাথে সুভাষিস এন্ড সুজাতা ঘোষ আমাদের সাথে এবং আরো কিছু বিগ লিডারশিপ আমাদের প্রতি হিন্দু ধরে তোমাদের সাথে হবে। আমরা যখন যাচ্ছি সেই বাসে করে যখন যেতাম করতাম আমরা অ্যাজ এ যাওয়ার মধ্য দিয়ে পিকনিক মুডে যেতাম। আজও যখন আমরা এসেছি পিকনিক মুডে এসেছি মানে এটা শুধু গম্ভীর আলোচনা কিন্তু নয়, ফান। এই মিটিং এ এসে যদি আপনি কমফর্ট ফিল না করতে পারেন, যদি আপনি এনজয় ফিল না করতে পারেন, তাহলে কিন্তু বিজনেসটা আপনার চাপ হয়ে যাবে। আপনাকে এই বিজনেসে এসে এনজয় মানে এখানে রসদটা নিতে হবে, তবেই কিন্তু দেখবেন ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে গেল আপনি বুঝতেই পারবেন না। আর হয়ে গেল এইরকম। আর কিছু মানুষের এরকম মনে হবে কখন শেষ হবে এইটা। যদি এটা মনে হয় তার মানে আপনাদের বিজনেসটা এখনো হয়নি, চেপে ধরেনি। আমাদের কিন্তু এটা হয়েছে। এবং এই বিজনেস যখনই মিটিংটা আসে, যেমন ধরুন কোনো ফেস্টিভ্যাল, যদি ধরুন হিন্দুদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গাপূজা, আচ্ছা মুসলিমদের বড় ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ, বকরা ঈদ। যখন আসে তার আগে কি করে বলুন তো, 15 দিন 20 দিন 1 মাস আগে থেকে বিশাল কিন্তু একটা উন্মাদনা। হিন্দুদের যখনই কোনো রকম ফেস্টিভ্যাল আছে, যখন ঢাকে কড়ি পড়ে, কাশফুলগুলো লড়ে, আপনাদের মনে কি নানা দেয় কি দেয় না? একটা সাজা ফেস্টিভ্যাল উৎসব মুখর একটা অ্যাটিটিউড ডেভেলপ হয় কি হয় না? চলো শপিং করতে বেরোতে হবে, তার আগে থেকে শপিং কি করবে আমরা দেখতাম এগুলো। অলরেডি আপনি এই যে মিটিংটা আজকে ধরুন হলটা কিছুটা খালি, দুটো হল খালি আছে, যদি আপনাদের মধ্যে এই অ্যাটিটিউডটা এরকম থাকে যে এই মিটিংটা সেই মিটিংটাকে আমরা সাকসেসফুল করব, তাহলে কিন্তু হয়তো মেবি হলটা যে কিছুটা খালি আছে এই খালিটা থাকতো না। এই অ্যাটিটিউডটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, অনেস্টলি স্পিকিং আমি বলছি যে নেক্সট যে মিটিংটা হবে এই হলগুলো খালি থাকবে না। কি হবে তো এটা? এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আমরা কিন্তু তাই করেছি। যখনই কোনো মিটিং হতো তার আগে কি পরবে, তার ড্রেস, তার মানে তাকে ধরুন যেহেতু কখনো সাদা জামা কালো প্যান্ট পরেনি, তাকে সাদা জামা কালো প্যান্ট কিনে দিচ্ছি, চলো কিনতে যাবো বলে কিনে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে মিররের সামনে দাঁড় করিয়ে রেড ডাস টাই করিয়ে দেখো তোমার কি সুন্দর লাগছে, একদম হিরো, একদম এনার্জেটিক, ইয়াং, একদম হ্যান্ডসাম লাগছে। এবং অটোমেটিক্যালি সে মিররের দিকে তাকিয়ে যায় সত্যি তোমাকে ভালো লাগছে, অটোমেটিক্যালি ভালো লাগবে। তো অলরেডি তারপরে সে কিন্তু হয়তো যাওয়ার ইচ্ছা ছিল না, মোটেই তার ইচ্ছা ছিল না, এইসব কিনে দেওয়ার কারণে সে কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এই সব ভাবে আমরা বিভিন্ন ভাবে তারপরে কারো এইগুলো ভালো লাগতো যে খাওয়া দাওয়া হচ্ছে একসাথে, ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে এগুলো আসার সময় টিফিন, এই সব A to Z সবাই মিলে আমরা কিন্তু একদম মানে একটা উৎসব মুখর বা ফেস্টিভ্যাল মতো আমরা কিন্তু এইটা এরকম করতাম। এইটা কিন্তু করতাম। যেমন ধরুন এখান থেকে প্রায় কলকাতা 150 কিলোমিটার, তারও বেশি হবে। তাহলে এই 150 কিলোমিটার বেবি আপনারা যদি চান এখানের থেকে বাস বুঝাই করে এইরকম ভাবে আমরা যাবো, তাহলে কিন্তু দেখবেন আপনারা কিন্তু এই বিজনেসের রিয়েল ফায়দাটা দিতে পারবেন। কারণ দেখুন এটা খেটে বিজনেসটা হবে না, চার দেয়ালের গন্ডির মধ্যে বিজনেসটা আপনি কিন্তু বুঝতেই পারবেন না। কিন্তু যখনই এরকম কলসিয়ামে আসবেন তখনই বুঝতে পারবেন হ্যাঁ বিজনেসটা হচ্ছে। তাই আপনার কাজ কি হচ্ছে, এসে ছেড়ে দিন, করা না করাটা সম্পূর্ণ তার ব্যাপার। আমার কাজ হচ্ছে কি কোনো একজন ব্যক্তিকে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া, দেখেনি তার মধ্যে খুন আছে না ভুসা আছে, তারপর বুঝতে পারবেন, ছেড়ে দিন এখানে বসে, বাস আপনার এখানে আপনি দরকার নেই, আপনি এখানে ফিল্টার করবেন। তো এই জিনিসটা এই জন্য ভীষণ জরুরি। তো এই ফাংশন এই জন্য ভীষণ মানে কি বলবো জানেন তো, আমি বলি না যেমন বলুন ক্যাচ মিস মানে ম্যাচ মিস, আমি বলি ফাংশনে যদি না যান তাহলে বিজনেস সাকসেস মিস। আমি লাইফে কোনো মিটিং মিস করিনি। ইভেন আমার 103 ডিগ্রি জ্বর আছে, আমি তবু মিটিংয়ে গেছি এবং রাস্তায় আসতে পারিনি। বীজ রাস্তাতে আমার বাবা মা মানে আমি রাত্রিবেলা রয়ে গেছি, আমার বাবা মা খুঁজছে, তখন কমিউনিকেশন ফোন ছিল না, খুঁজছে। তারপরের দিন আমি কিন্তু এসেছি এবং সেটা ছিল ইন্স্যুরেন্সের মিটিং এবং সেই মিটিংটা অ্যাটেন্ড করে মুম্বাই ফিরে যাই এবং মুম্বাই গিয়ে ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে আমি নাম্বার 1 হয়েছিল ইন্স্যুরেন্সে। তারপরে মিটিং আপনার একটা মিটিং আমার লাইফের প্যারাডাইসে ঘটে যেতে পারে। তাই মিটিংকে প্রতিনিয়ত আপনি সাকসেসফুল করুন, সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু বিজনেসটা কিন্তু হয়ে যাবে। তো অলরেডি এইগুলো যেমন ধরুন আজকে প্রচুর মিটিং হয়, যেমন ধরুন গুরুকুলের আবার হয়, জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আমাদের সঙ্গে সিনিয়র লিডারশিপদের সঙ্গে কথা চলছে, একদম ফুল ফেজে গুরুকুল শুরু হবে এবং সেখানে দেখবেন বিবিএস হয়তো হবে, ওপেন মিটিং হবে। কিন্তু সবচেয়ে থ্যাঙ্ক গড যেটা আপনারা একটা জোরদার ক্ল্যাপিং দিন যে বিট নেই, কিন্তু বিটের ছোঁয়া কিন্তু অসীমব সাদাতের এডিএসপি ব্যানার থেকে কিন্তু চিত্রকরণ আসবে টিভিএস, এটা বিটের মতো তৈরি হচ্ছে। ওপেন মিটিং আপনার এখানে ওপেন মিটিং হচ্ছে, আপনি যাচ্ছেন সামান্য 50 টাকা দিয়ে আপনি বসে পড়েছেন, আপনার একা করে দিচ্ছেন এবং একজন হায়ার করা লিডার যিনি কিন্তু এক্সপার্ট লিডার, সে এসে আপনার হয়ে কাজ করে দিচ্ছে। এর থেকে ভালো জিনিস আপনি কি পেতে পারেন?
তাই এইগুলোকে 100% আপনাকে কিন্তু তার বেনিফিটটা নিতে হবে। এইগুলো যদি নেন তাহলে কিন্তু রিসার্চটা হয়ে যাবে। বই, নিজেকে নাকে হ্যাঁ করার সহজতম রাস্তা হচ্ছে বুকস। মানে নিজেকে চেঞ্জ করার সহজতম রাস্তা হচ্ছে বুকস। বুকস ইজ দ্য সাইলেন্ট টিচার। সাইলেন্ট টিচার। তো অলরেডি কাকু রেকটিফাই যদি আপনি করতেন, তাকে ডাইরেক্টলি যদি বলেন তার ইগোটা হারিয়ে যেতে পারে। আপনি তাকে একটা, সে হয়তো ধরুন তার কিছু জিনিস আছে যাকে চেঞ্জ করা দরকার আছে, আপনি তাকে সেরকম লেভেলের একটা বই দিয়ে দিন, দেখবেন সে পড়ে কিন্তু সে নিজেই কিন্তু নিজেকে রেকটিফাই করে ফেলেছে। তাই বই এরকম নীরবে একজন মানুষকে কিন্তু শেখানো যেতে পারে। কি বই পড়বেন? বহু বই আছে। যেমন ধরুন আমি সবচেয়ে কিছু কিছু বই বলবো, যেমন পিএমএ বুকস। হ্যাঁ, দেখুন প্রচুর প্যারালাইন অফ দ্য পাইপলাইন, ইউ ক্যান উইন, ম্যাজিক অফ থিঙ্কিং, সিক্রেট, মানে অসাধারণ। হ্যাঁ, তো অলরেডি প্রচুর বই, প্রচুর, সব ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়। যদি ইংলিশে না পড়তে পারে, আমি পড়তে পারি ইংলিশে, সো হোয়াট, হিন্দিতে পড়তে পারি। হিন্দিতে আমি তখন আমাদের বিটেতে দিচ্ছিল বুক অফ দ্য মান্থ নিতাম। তারপরে করে হিন্দিতে সেমিনার করেছি আমরা, বিভিন্ন জায়গায় হিন্দিতে সেমিনার, কোলাপুর, সোলাপুর, সাংলি, সাতারা, সব হিন্দিতে সেমিনার করেছি, এরকম বিবিএস করেছি। তো অলরেডি তো ব্যাপারটা কি শিখলে কিন্তু শেখা যায়। তো সেই জন্য এইগুলো কিন্তু একদম ডাউন, এই জায়গাতে আপনাকে কিন্তু একদম পুরো নিজেকে রেডি করতে হবে, তবেই কিন্তু হবে। তো ধরুন এই বুক সিটি ফাংশন, এই তিনটে জিনিসকে যদি আপনি ভ্যাকসিনের ডোজের মতো যদি আপনি যদি প্রতিনিয়ত যদি প্রতিদিন যদি নিতে থাকেন, তাহলে যে কোনো অসম্ভব কাজকে কিন্তু আপনি সম্ভব করতে পারেন। তো এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল, তাহলে আমি একটু বললে বুঝতে পারবেন। গল্পটা হচ্ছে এটাই, এক রাজ্যে এক রাজা ছিলেন, এক বিকলাঙ্গ রাজা। তার একটা পা ঘোড়া আর একটা চোখ কানা ছিল। তো রাজা কানা ঘোড়া ছিল বলে তার মধ্যে তেমন কোনো দুঃখ ছিল না, বরঞ্চ সে কিন্তু সুখেই থাকতেন। কারণ ওই রাজ্যের রাজারা, ওই রাজ্যের প্রজারা রাজাকে ভীষণ ভালোবাসতেন। একদিন রাজা খুশি খুশি রাজপ্রাসাদে বিচরণ করছিলেন খড়িয়ে এবং রাজপ্রাসাদে থাকে না পূর্বপুরুষদের পেট্রিয়ট থাকে না, মানে ছবি সারা থাকে না। তো ছবিগুলো দেখছিলেন, দেখছেন আর মনে করছেন এবং ভাবছেন, বাহ, আমার কি সুরবীর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, আমি কি ভাগ্যবান। এই ভাবতে তো উনি যখন ছবিগুলো দেখলেন, দেখার পরে লাস্ট ছবি দেখার পর দেখছে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা দেখার পরে রাজার মনটা খারাপ হয়ে যায়। রাজা ভাবে যে এই ফাঁকা জায়গাটা আমার মৃত্যুর পর আমার ছবি ওখানে সাঁটা হবে। রাজা এই বলে দুঃখ পায় না যে আমি মরে যাব, কারণ মরতে তো একদিন হবেই সবাইকে। কিন্তু মানে দুঃখটা ছিল যে এখানে ছবিটা কিরকম সাঁটা হবে। আমি তো ঘোড়া আর কানা, আমার ছবি যদি এখানে সাঁটা হয় সব থেকে খারাপ ছবি হবে এবং এখানে যে পরিবেশটা, মানে যে সুন্দর পরিবেশটাকে পুরো একদম খারাপ করে দেবে। তো এই ভেবে রাজা প্রচন্ড টেনশনে পড়ে যায় এবং তারপরে রাজা ডিসিশন নেয়, যেটা আমার মরে যাওয়ার পর সাঁটা হবে, চলো জীবন দশায় আমি দেখতে চাই। তো উনি রাজপ্রাসাদে ফিরে এসে বললেন, যারা আমার ভালো ছবি মানে প্রিন্টিং করে দেবে তাকে ভালো পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে সবাইকে বলছে, প্রজার দিকে বললো, এর দিকে বললো, মন্ত্রীর দিকে বললো, আপনারা করুন অ্যানাউন্সমেন্ট করে দিন। তো যখন এটা অ্যানাউন্সমেন্ট করে দিল, তখন সমস্ত যারা চিত্রধারকরা তারা এক্সাইটেড, আরে ভালো ইনাম পাওয়া যাবে, রাজা মশাই বলছেন ভালো পুরস্কারে পুরস্কৃত করবেন বলে সবাই এক্সাইটেড। কিন্তু পরক্ষণে ভাবছে, রাজার ভালো ছবি হবে কি করে, রাজার তো একটা চোখ নেই, একটা পাক পোড়া, ভালো ছবি তো হবে না। যদি ভালো ছবি হওয়ার পরিবর্তে যদি খারাপ ছবি হয়ে যায়, তাহলে তো রাজা রেগে গিয়ে আমাকে কিন্তু মানে পুরস্কারের জায়গায় তো পানিশমেন্ট দিতে পারে, প্রয়োজনে মৃত্যুদণ্ড দিতে পারে। তো এইভাবে কেউ এগিয়ে আসলেন না। বাট এক ইয়াংস্টার সে এগিয়ে এসে বলল, রাজা মশাই আমি আপনার ছবি আঁকবো। তো রাজা তার কনফিডেন্স থেকে বলল, ঠিক আছে আপনি যদি আঁকেন তাহলে তুমি যদি আঁকো বলে আমাকে 24 ঘন্টা টাইম দিন। বলো ঠিক আছে দেবো। তো অলরেডি যেহেতু রাজাকে প্রচুর ভালোবাসত প্রজারা, তো এই সমস্ত এইটা শুনে সমস্ত চিত্তনারা বলছে, এ কি পাগল নাকি দেব, জেনে বুঝে মৃত্যুর ফান্দা গোলাই নিচ্ছে। তো অলরেডি যাই হোক ছেলেটা ছবি আঁকার জন্য তৈরি। পরের দিন সকালবেলা থেকে রাজপ্রাসাদে ভিড় উপচে পড়েছে, দেখতে চায় সবাই প্রজারা তাদের রাজার কিরকম ছবি আসবে। তো সকাল থেকেই ভিড় উপচে পড়েছে। ছেলেটি যথাসময়ে তার ছবি এঁকে নিয়ে
রাজদরবারে ঢুকছে, যা ছবি দেখেছে সমস্ত প্রজারা দেখে প্রচন্ড এক্সাইটেড, তাদের রাজার ছবি দেখে প্রত্যেকে প্রচন্ড এক্সাইটেড, প্রত্যেকে হাততালি দিচ্ছে, প্রত্যেকে কিন্তু এক্সাইটেড হয়ে গেছে। তাদেরকে আর রাজা তস হয়েছিল না, রাজা যে ছুটে যে দেখছে, দেখার পরে ধর্মকে বাহ এ তো দারুণ ছবি হয়েছে, অসাধারণ ছবি হয়েছে, ফাটাফাটি হয়েছে, এখানে যতগুলো ছবি আছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট সর্বশ্রেষ্ঠ ছবি হয়েছে, এবং এই ছবিটা যদি এখানে সাটা হয় এখানে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিবে। তো এই বলে রাজা ছেলেটাকে অসংখ্য পুরস্কারে পুরস্কৃত করে বিদায় দেয়। এবারে কথাটা হচ্ছে কি, ছেলেটা রাজার ছবিটা এঁকেছিল কিরকম, ছেলেটা রাজাকে ঘোড়া পিঠেতে বসিয়েছিলেন, এবং রাজা মৃগয়া করতে যাচ্ছিলেন এবং শিকারে যাচ্ছেন। শিকার যখন করছেন, যখন তাক করছেন, মানে রাজার যে পাটা ঠিক ছিল সেই পাটাকে সামনে রেখেছেন ছবিতে, এবং ঘোড়ার পিঠে দৌড়ে যাচ্ছেন, যেতে যেতে শিকারকে তাক করছেন ধনুক দিয়ে। তাক করলে কি হয়, একটা চোখ বন্ধ হয়ে যায়, যে চোখটা বন্ধ কানা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে একদম ধুরন্ধরের মতো দারুণ একটা ছবি এঁকে দিয়ে প্রেজেন্ট করে দিয়েছে। তো অলরেডি, এবং তার জন্য কিন্তু দারুণ হয়ে গেছে ছবিটা, সবচেয়ে বেস্ট সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। তো দেখুন এই ছবিটা, এই যে রাজা, এই যে ছেলেটা, এই ছেলেটার কাছে এই যে ছবিটা আঁকা এর কাছে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। বাট ছেলেটা কি করেছিল বলুন তো, প্রতিনিয়ত কিন্তু পজিটিভ ভেবেছিল, এবং সেই জন্যই কিন্তু সে অসম্ভব কাজকে সম্ভব করতে পেরেছে। তাই আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের যদি কোনো অসম্ভব লাগে তাহলে আপনিও কিন্তু এই বুক স্লিপ ফাংশন, এইটাকে যদি ভ্যাকসিনেশন ডোজের মতো যদি আপনি কন্টিনিউয়াসলি যদি করেন, তাহলে যে কোনো অসম্ভব কাজকে আপনি কিন্তু সম্ভব করতে পারেন। আমি আপনাদেরকে একটা জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, আপনারা প্রত্যেকে জানেন, আমি এখানে জাস্ট জানেন সেটাই বলছি, জলের ধর্ম আমাদের কি, আমরা প্রত্যেকেই জানি। কি বলুন তো, উঁচু থেকে নিচেতে প্রবাহিত হওয়া, এটাই জলের ধর্ম। এটা হয় কেন না, ডিউ টু দ্য গ্র্যাভিটি, তাই তো? গ্র্যাভিটির কারণে হয়, মানে মাধ্যাকর্ষণ শক্তির কারণে হচ্ছে, তাই তো? তো এই জলটা, এইটা হচ্ছে কি, এটা প্রকৃতির ইনফ্লুয়েন্সের কারণে বা হচ্ছে গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সের কারণে হচ্ছে। এবারে ধরুন এই যে জলটাকে কি করছে, তার যদি পরিবেশটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, কিরকম বলুন তো? গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সের পরিবর্তে যদি হিট এনার্জি ইনফ্লুয়েন্সে নিয়ে আসা হয়, তাহলে কি হবে, রেজাল্টটা কি উল্টো হবে। যেটা উঁচু থেকে নিচেতে আসছিল সেটা নিচু থেকে উপরে যায়, তখন ভেপার হবে, ভেপার হয়ে উঁচু কি হবে, জল ভাস্পীভূত উপরে উঠবে না, তাহলে রেজাল্ট চেঞ্জ হচ্ছে। তারপরে অ্যাসোসিয়েশন যে কোনো জিনিসকে চেঞ্জ করে দিতে পারে, কি পারে না? পারে। বাট আমি আমার বিজনেস করতে এসে আমি তো আমার পরিবেশকে চেঞ্জ করতে পারি না। আমি বিজনেস জয়েন করলাম, চলো জয়েন করে তাহলে আমার পরিবেশকে আমি চেঞ্জ করবো, কারণ এই পরিবেশে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পাবেন, আপনার বস পাবেন, হ্যাঁ এখানে কারো বস নেই তো অলরেডি মানে যেখানে আপনি আসে, মানে চ্যালেঞ্জ আসে সেটা পাবেন, নিউজ পেপার পাবেন, সব কিছু এখানে পাবেন। মানে আমরা বলি বাইরের যে সমাজ, সেটা আমরা বলি কিছুটা, কিন্তু যে মানে এখানে কিন্তু আমাদের অনেক কিছু আছে, তো নেগেটিভ আমরা বলি, তো সেটা আপনি পাবেন। তো তাহলে আমি বিজনেস জয়েন করেছি বলে আমি তো এরকম নয় যে তাহলে আমরা পরিবেশ ছেড়ে জঙ্গলে বাস করবো, তা তো নয়, আমাকে এখানেই থাকতে হবে। তাহলে এখানেই আমি থাকবো, এখানে থেকে যদি আমি আস্তে আস্তে নিজেকে এই বুক সিডি ফাংশন যদি একটু করে যদি আমি আস্তে নিজেকে যদি এটা করতে পারি, তাহলে আস্তে কি হবে বলুন তো, আমার যে থিঙ্কিংটা সেটা আস্তে পজিটিভ হবে। পজিটিভ থেকে কি হবে, পজিটিভ থিঙ্কিং থেকে কি হবে, পজিটিভ এনার্জি থেকে পজিটিভ অ্যাক্টিভিটি থেকে পজিটিভ রেজাল্ট, এটাই কিন্তু। তো অ্যাকচুয়ালি এটাই কিন্তু, তাই অ্যাসোসিয়েশন কিন্তু একটা দারুণ ব্যাপার। সেই জন্য আমি বলবো, যদি বিজনেসটা সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েট করতেই হবে, এটা কিন্তু করতে হবে। তো অ্যাকচুয়ালি এই বিজনেসে এটা তো একটা কাজ, আরও কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা নিয়ে জাস্ট আমি বলবো। তো তার আগে অনেক লেডিস এখানে বসে আছেন, দেখুন কালার্স, দেখুন লেডিসরা কিন্তু কালার মেনটেন করে, মানে একদম দারুণ ভাবে, মানে যে কোনো দেখুন কিছুকে রূপ দিতে পারে লেডিসরা। তাই সবার আগে লেডিস অ্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে আমি আগে মিঠুকে ডেকে দেবো। মিঠু লেডিসদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে কিছু বলবে,
তারপরে আমি আসবো। তো আপনাদের পর থেকে সহযোগিতা নিয়ে এগেন ওয়েলকাম মিঠি, ওয়েলকাম মিঠি। দেখুন, আমাদের এই বিজনেসে মানে দুটো কাজ করতে হয়, একটা নেটওয়ার্কিং আর একটা ভলিউম ক্রিয়েশন। এই দুটো কাজ আমাদেরকে কিন্তু করতে হয়। তো দেখুন, মানে এমন তো অসংখ্য প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এটা আমরা জানি। তো সবার প্রথমে যদি আমরা প্রোডাক্টটা সেলিং করতে চলে যাই, তাহলে কিন্তু আমাদের সকলেরই কিন্তু ভীষণ অসুবিধা হবে। তাই সবার প্রথমে আমাকে প্রোডাক্টটা সম্বন্ধে আমাকে কিন্তু জানতে হবে, তবেই কিন্তু আমার প্রোডাক্ট সম্বন্ধে একটা নলেজ আসবে, এবং প্রোডাক্টটা ইউজ করে যদি আমার ভালো লাগে, তাহলে প্রোডাক্টের প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়ে যাবে, এবং প্রোডাক্টের প্রতি একটা এক্সাইটমেন্ট এবং একটা আত্মবিশ্বাসও বাড়বে। দেখুন, এই প্রোডাক্ট ইউজ করে আমরা কিন্তু নিজের দিকে সুস্থ এবং সুন্দর রাখতে পারি, আবার এই প্রোডাক্ট ইউজ করে আমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারি। সেই জন্য বলবো, প্রোডাক্ট ইউজ করা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল, আর প্রোডাক্ট ইউজ করলে তবেই কিন্তু আমরা লোককে বলতে পারবো। দেখুন, প্রোডাক্ট সেলিং করার আগে প্রোডাক্টের নলেজ নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি, কারণ প্রোডাক্টে যদি নলেজ থাকে, তাহলে কিন্তু আমার কনফিডেন্সটা সেখানে কিন্তু অনেক মানে বেশি হয়ে যাবে, বেড়ে যাবে। দেখুন, এখন প্রোডাক্টের নলেজ নেওয়াটা কিন্তু ভীষণ ইজি হয়ে গেছে, কারণ এখন ঘরে বসে বসে আমরা অনলাইনের থ্রু দিয়ে আমরা কিন্তু প্রোডাক্টের নলেজ নিতে পারি। এমন থেকেও প্রচুর ট্রেনিং হয়, যেমন প্রোডাক্ট ট্রেনিং সেশন, কুকিং কমিউনিটি সেশন, বিউটি আর নিউট্রিশন এক্সপার্ট সেশন। তো এই সমস্তগুলো এমন কিন্তু অ্যারেঞ্জ করে। তো এই সমস্ত ফ্রি ট্রেনিংগুলো আমরা যদি অ্যাটেন্ড করতে পারি, ওখান থেকেও আমরা কিন্তু প্রচুর নলেজ নিতে পারি। তাছাড়াও এমন নিজস্ব ইনস্টাগ্রাম সাইট আছে, ওখানেও যদি আমরা যুক্ত হতে পারি, প্রচুর প্রচুর আমরা কিন্তু নলেজ পেতে পারি, এবং আমরা আমাদের নলেজকে কিন্তু গ্রুমিং করতে পারি। দেখুন, আমার প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো, কিন্তু তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেইগুলো হচ্ছে যে মার্কেটে স্টাবলিশ। সেই রকম 30-40টা প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কিন্তু জেনে নিতে হবে। এই 30-40টা প্রোডাক্ট সম্বন্ধে আমরা যদি জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট সেলিং করাটা ভীষণ ইজি হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি 30-40টা প্রোডাক্ট সম্বন্ধে জানতে গেলে কতদিন লাগবে, আর ধরে নিচ্ছি 3 থেকে 4 মাস লাগবে। তারপর আমরা কিন্তু সবাই কিন্তু খুব সুন্দরভাবে আমরা সেলিং করতে পারবো, এবং আমরা কিন্তু রেকমেন্ডও করতে পারবো। এবং প্রোডাক্ট সেলিং বা রেকমেন্ডের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মানে একটা জিনিসের উপর আমাদেরকে ধ্যান দিতে হবে, মানে যার আমরা কিন্তু তখন মানে জোর করে প্রোডাক্টটা কিন্তু বচিয়ে দেবো না, আমাদেরকে কিন্তু নিড বেস সেলিং করতে হবে। প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে যার যে প্রোডাক্টটা জরুরি, আমরা কিন্তু প্যাকেই সেই প্রোডাক্টটাই দেবো। আমরা কিন্তু অনেক সময় কি করি, কাস্টমারকে আমরা জোরজবরদস্তি আমরা প্রোডাক্ট দিয়ে দিই। এতে কি হয় বলুন তো, ওই কাস্টমার কিন্তু আমার কাছ থেকে একবারই প্রোডাক্ট নেবে, বারবার কিন্তু প্রোডাক্ট নেবে না। আবার অনেক সময় কি হয়, কাস্টমার আমাদেরকে দেখলে এড়িয়েও যায়। তো সেই জন্য বলবো, সবার প্রথমে আমাকে জানতে হবে যে সত্যি কি উনি প্রোডাক্টটা নিতে চাইছেন, সত্যি কি উনি দরকার। যদি দরকার থাকে, তাহলে যা মানে যে প্রোডাক্টটা দরকার আমরা কিন্তু ওনাকে সেই প্রোডাক্টটাই দেব। এবং প্রোডাক্ট দেওয়ার সময় আমরা প্রোডাক্টের তার কি বেনিফিট হবে, তার কস্ট পার ইউজ, প্রতিদিন ইউজ করলে কতদিন যেতে পারে, কিভাবে ইউজ করতে হবে, আমরা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু আমরা ভালো করে আমরা বলে দেব। এবং প্রয়োজন হলে আমরা কিন্তু ডেমো দেখিয়ে দিলে কিন্তু আরও ভালো হয়। আজকে দেখুন না, আজকে বহু মানুষের বহু সমস্যা, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, দিন দিন পলিউশন বাড়ার কারণে, হাইব্রিড খাবারের উৎপাদনের কারণে আজকে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। আজকে কত মানুষের কফ, সর্দি, কাশি, ফুসফুসের সমস্যা, ফুসফুস ব্লক, হার্টের সমস্যা, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, তারপরে হাইপার টেনশন, হাই কোলেস্টেরল, হাই বিপি, চোখের রোগ, বাতের রোগ, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রোগের মানে মানুষকে সম্মুখীন হতেছে। আপনারা যদি মানে কোনো ডাক্তারখানা কিংবা হসপিটাল, নার্সিংহোমে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ মানে কীরকম রোগে ভুগছে এখন। তো দেখুন, এই যে এই করোনা পরিস্থিতিতে লো ইমিউনিটির কারণে কত সিওপিডি পেশেন্ট আমাদের ছেড়ে চলে গেল। আজকে কত মানে মানুষের কফ, সর্দি, ফুসফুসের সমস্যার জন্য ইনহেলারের মতো মারণব্যাধি স্টেরয়েড অ্যান্টিবায়োটিক নিচ্ছে। তো সেই জায়গায় দেখুন, আমাদের কাছে আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য আজকে প্রচুর কিছু প্রোডাক্ট আছে। আজকে প্রোটিন আছে, ডেলি আছে, ওমেগা আছে, ভিটামিন সি, চেরি প্লাস আছে, ক্যালসিয়াম আছে, তুলসী আছে, অশ্বগন্ধা আছে ইত্যাদি।
তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বাড়াতে পারি, এবং এটা কিন্তু আমরা লোককে কিন্তু রেকমেন্ডও করতে পারি। আজকে ফুসফুসের সমস্যা বা সর্দি কাশির জন্য বাসকা মুলেটি সরসা আছে, তারপরে হচ্ছে যে তুলসী আছে, চবনপ্রাশ আছে, এইগুলো আমরা দিতে পারি। আজকে দেখুন না 30-40 এজেতে মানুষ স্ট্রোক হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, হাই বিপি, হাই কোলেস্ট্রল। তো সেই জায়গায় দেখুন আমরা কিন্তু গার্লিক দিতে পারি, তার সাথে সাথে আমরা ওমেগা 3 দিতে পারি, সিএইচ ব্যালেন্স দিতে পারি, কোএনজাইম কিউটেন দিতে পারি। তো এইটা দিলে একটা মারাত্মক কিন্তু রেজাল্ট আসে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কাস্টমারকে কিন্তু দিতে পারি। এবং ভারতবর্ষের একটা কমন রোগ গ্যাস অম্বল অ্যাসিডিটি। মিন্টুর মুখে শুনেছি, মিন্টু বলে যে একটা ভিড়ের মাঝে যদি একটা ঢিল ফিকে দেওয়া হয়, যার গায়ে লাগবে তারই কিন্তু ওই রোগটা আছে। সত্যি আছে, প্রত্যেকটা ঘরে দেখবেন প্রায় প্রত্যেকটা মানুষের গ্যাস অম্বল লেগেই আছে। কিছু খেলেই ব্যাস পেট ফুলে গেল, আর রাত্রিবেলা খেতে পারবে না, এইরকম মানে সব আছে। তো সেই জায়গায় বলবো আমরা এখানে কিন্তু আমরা আমলকি, বিবিতকি, হরিতকি দিতে পারি, আমরা নিউট্রিলাইট ফাইবার দিতে পারি, দিলে কিন্তু ভীষণ কাজ হয়। আর আজকে দেখুন না ইন্ডিয়াতে মানে প্রতি 3-4 জনের মধ্যে একজনের ডায়াবেটিস। তো সেই জায়গায় আমাদের মধুনাশিনীর মার্কেটটা কিন্তু হিউজ হতে পারে। এবং আজকে দেখুন দিন দিন খাবারের ফাইবারের মাত্রা কমে যাচ্ছে, মানে প্যাকেজিং ফুড, প্রসেস ফুডে পুরো মার্কেট ছেয়ে গেছে। আজকে চাল ডাল থেকে ফাইবার তুলে নিয়ে আজকে কী করছে না তেলের চাহিদা মিটাচ্ছে। সেই কারণে কী হচ্ছে না ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম হচ্ছে, তার কারণে খাবার যে খাচ্ছে সেটা হজম হচ্ছে না, গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে, টুল সাপ হচ্ছে না, রেকটামের প্রবলেম হচ্ছে, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। এই সব সমস্যা থেকে যদি আমাদেরকে দূরে থাকতে হয় তাহলে আমাদেরকে কিন্তু ওই আমলকি, বিবি থেকে, হরি থেকে নিতে হবে, এবং হচ্ছে যে ফাইবার নিতে হবে। কারণ দেখুন যে মানে বিভিন্ন মানুষের যেহেতু বিভিন্ন সমস্যা, আর যেহেতু এখন খাবারের হচ্ছে যে খাবার থেকে যে ফাইবারের মাত্রাটা কমে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা যদি এই সব প্রোডাক্টগুলো নিতে পারি তাহলে কিন্তু আমরা এই সব রোগ থেকে কিন্তু অনেকটাই দূরে থাকতে পারবো। তারপর কি না হাঁটুর ব্যথা। দেখুন প্রত্যেকটা মানুষেরই মানে বেশিরভাগ মানুষেরই একটা স্বপ্ন থাকে যে আমি একটা বাড়ি করবো, বাড়িও করে, কিন্তু দেখবেন 50-55 পর থেকে আর সে উপরে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারছে না। তো সেই জায়গায় আমাদের গ্লুকোসামিন HCl আছে, এটা কিন্তু ভীষণ একটা কাজ করে। আজকে দেখুন কত মানুষ সাজতে গুজতে ভালোবাসে, সেই জন্য অলিতে গলিতে বিউটি পার্লারের শেষ নেই। আর এই সেগমেন্টটার উপর ডিপেন্ড করে আজকে কত মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। তো সেই জায়গায় বলবো আমাদের কাছে আছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং প্রিমিয়াম বিউটি ব্র্যান্ড আর্টিস্টি, যেটা 50 ইয়ার্স ধরে মানে বিশ্বব্যাপী চলছে, এবং যেটা সারা পৃথিবী জুড়ে $1.5 বিলিয়ন বেশি টার্নওভার ক্রিয়েট করেছে। তো এই সমস্ত মানে প্রোডাক্টগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের সৌন্দর্যটাকে ধরে রাখতে পারি। আজকে দেখুন না মানে আমাদের কাছে আছে আর্টিস্টি নিউ স্কিন নিউট্রিশন রেঞ্জ, অ্যান্টি এজিং রেঞ্জ, যেটা কিন্তু আমাদের এজ হতেই দেয় না। এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করলে আমাদের বাড়বে এজ, কিন্তু লাগবে টিনেজ, তাই না? দেখুন আজকে মানে যত মানে বড় বড় ডিস্ট্রিবিউটার আছে, মানে লিডার আছেন, দেখবেন ওনার দিকে দেখবেন ওনারা কি সুন্দরভাবে ওনাদের বিউটি, ওনাদের হেলথটাকে ধরে রেখেছেন, মেনটেন করে রেখেছেন। আজকে ওনাদের কাছে এজটা একটা সংখ্যা মাত্র। তো সেই জন্য বলবো আমরা যদি এই প্রোডাক্টগুলো আমরা যদি নিড বেস সেল করতে পারি তাহলে কিন্তু মানে যার যে প্রোডাক্টটা দরকার সেটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কাস্টমার করতে পারি। দেখুন আমরা যখন কাউকে প্রোডাক্ট দেবো, প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের কি ভ্যালু আছে সেটা বলবো, তার মধ্যে খাস কি আছে সেটা বলবো, সেইটা নিলে তার কি উপকার হবে আমরা কিন্তু সেইটা অবশ্যই কিন্তু আমরা কাস্টমারকে জানাবো। এবং দেখুন প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা কিন্তু কাউকে কিন্তু ফোর্স করব না, কারণ ফোর্স করলে প্রোডাক্টের ভ্যালুটা কমে যায়। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের বাড়িতে টিউশন টিচার আসে পড়াতে, আমার মেয়ে দুটোকে পড়াতে আসে। তো যখন এই সর্দি কাছে মানে টিচার জানে আমরা বিজনেস করি, আমাদের বাড়িতে ঢুকলে সামনে একটা বড় ম্যাজিক কর্নার আছে, তো সেটাও দেখেছি, কিন্তু কোনোদিন ওই বিষয়ে কোনো জানতেও চায় না, জিজ্ঞাসাও করে না। এবার যখনই সর্দি কাশি হয় তখন সে হ্যাচ্ছু করে। আমি মেয়ে দুটো পড়ে, আমি ভাবি এ তো ভাইরাস, তো আর ছড়াতে কতখানি। তো আমি সেই ভেবে ওই স্যারকে আমি ওই ভিটামিন সি চেরিপ্লাস এবং তুলসী যখনই আসে তখনই সেই দিনটা দিই, এবং তারপরেও আমি 4-5 দিনের একটা ডিবে দিয়ে দিই।
আমি ভাবি যাতে পরবর্তী যখন পড়াতে আসবে যেমন না ওই হাঁচি কাচি নিয়ে যেমন না আসে, তো এই জন্য কিন্তু আমি দিয়ে দিই। তো এরকম করে 3-4 বার হয়েছে, 4-5 বার হয়েছে, আমি কিন্তু প্রত্যেকবারই দিয়ে গেছি। আমি কোনো কিছু বলিনি, যে শুধু নিয়ে যে বলি না এটা খেয়ে নাও, বাচ্চা ছেলে তো মানে 27-28 বছর, নাও এটা খেয়ে নাও, তো খেয়ে নেয়। তারপরে একদিন জিজ্ঞাসা করছে মিলিমৌলিকে, বলছে আচ্ছা মিলিমৌলি, তোমাদের কি শরীর খারাপ হলে তোমরা কি ডাক্তারখানা যাও নি, তোমরা কি এই ট্যাবলেটই খাও? না, বলছে হ্যাঁ। বলছে এতেই তোমাদের ভালো হয়ে যায়? না, বলছে হ্যাঁ ভালো হয়ে যায়। না, বলছে হ্যাঁ দেখছি আমারও বেশ ভালো হয়ে যাচ্ছে, তো তোমার পাপাকে বলবো, আর আমাকে যেমন একটা মানে ভিটামিন সি এবং একটা যেমন তুলসী দেয়। দেখুন, আমি যদি ওকে যদি আমি প্রোডাক্টটা নিয়ে ফোর্স করতাম কিংবা প্রোডাক্টটা নিয়ে বলতাম, ও হয়তো নানা রকম ভাবতো যে আমাকে মাইনে দেয় বলে সেই প্রোডাক্ট পয়সাটা কাটার জন্য আমাকে কিছু প্রোডাক্ট হয়তো গছিয়ে দিচ্ছে। আমি কিন্তু ওনাকে ওকে কিন্তু ওই জন্য আমি কোনোদিন কিছু বলতাম না। কিন্তু আজকে দেখুন, সে আমার একটা লয়াল কাস্টমার, সে আমার কাছ থেকে মানে প্রোটিন, ক্যালসিয়াম আর হচ্ছে যে ভিটামিন সি, তুলসী, ওমেগা 3 এইটা কিন্তু রেগুলার নিয়ে যায়। আমাকে কিন্তু ওকে রিমাইন্ডও দিতে হয় না, রেগুলার নেয়। আর ওই প্রোটিন পাউডার ফাইবারটা মাঝে মাঝে নেয়। দেখুন, আজকে কিন্তু ও কিন্তু আমার কাছে একটা লয়াল কাস্টমার, আমি কিন্তু ওকে কোনো ফোর্স করি না, ফোর্স করে ও কিন্তু নিজে থেকে প্রোডাক্টের ডিমান্ডটা করছে। দেখে আমার দিকে ডেলিশিয়াস লেগে দিচ্ছে। তো আরেকটা বলি, দেখুন আমার শ্বশুর মশাইয়ের বয়স 90 বছর, এবং আমরা যতদিন হচ্ছে যে বিজনেসটা বিল্ড করছি ততদিনই শ্বশুর মশাইকে ওই প্রোটিন ডেলি ওমেগা 3 দেওয়া হয়। তো আমার শ্বশুর মশাই প্রোটিন পাউডারটাকে ভীষণ ভালোবাসেন, ওমেগা 3 ডেলি এটাকে অতটা ভালোবাসে না, কিন্তু প্রোটিন পাউডারটাকে ভীষণ ভালোবাসে। কারণ দেখুন, যখনই প্রোটিন পাউডারটা ফুরিয়ে যায় তখনই উনি কি বলেন, আমি আর বাঁচবো না, আমার আর বেশি দিন নাই, এইটা বলে। কিন্তু আজকে এই কথাটা 7-8 বছর শুনে আসছি, তার মানে আপনাকে বুঝতে হবে ওনার প্রোটিন পাউডারটা ফুরিয়ে গেছে। ওনাকে কিন্তু ওই মানে দিতে হবে, যে যা দিয়ে দেবো ব্যাস, আর কিছু বলবে না। তো দেখুন, মানে নিউট্রালাইটের এত গুণ শুধু দেখুন, সেটা বলার জন্যই বলছি। আজকে আমার শ্বশুর মশাই 90 বছর বয়স হয়ে গেল, ওনাকে কিন্তু একদিনও ডাক্তারখানা যেতে হয়নি। তারপরে হচ্ছে যে উনি কিন্তু মানে ওনার থেকে কম বয়সী লোকজনের দিকে কিন্তু মাথা গোড়ায় ওষুধের ঝুড়ি নিয়ে শুয়ে থাকতে হয়, ছোট ছোট সেই ঝুড়ি আছে না চুপে, সেইগুলো নিয়ে শুয়ে থাকতে হয়। কিন্তু আমার শ্বশুরমশাইকে কিন্তু ওইটা যেতে হয়নি। সেই জন্য আমরাও কিন্তু খুব নিশ্চিন্তে থাকি এবং খুব মানে গর্ববোধ করি যে যাক, আমার শ্বশুরমশাইকে তো কোনো ডাক্তার নিউট্রিলাইট খাচ্ছে ঠিক আছে, কিন্তু কোনো তো ডাক্তারখানা নিয়ে যেতে হয়নি। তো দেখুন, আমার শ্বশুরমশাই 7-8 কিলোমিটার ট্রাভেল করে উনি কিন্তু পেনশন তুলতে যান, এবং প্রতিদিন উনি 3 থেকে 4 কিলোমিটার হাঁটেন। তো এইটা কিন্তু সম্ভব হয়েছে সম্পূর্ণটাই নিউট্রিলাইটের জন্য। আর আমরাও যেদিকে বিজনেসে এসেছি, আমাদেরও কিন্তু শরীর খারাপ হয় না। আর ভগবানের কৃপায় আমার 2টো মেয়ে আছে, ওদের দিকেও নিয়ে কিন্তু মানে এখনো পর্যন্ত ডাক্তারখানা যেতে হয় না। তো আমরা সম্পূর্ণ মানে নিউট্রিলাইটের কাভারে আছি বলে কিন্তু এইটা কিন্তু মানে সত্যি হয়েছে আর কি। তো সেই জন্য বলবো, এটা আবার শখ সাথে খেলে কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাবে না, এইটা আমাকে কিন্তু রেগুলার খেতে হবে। তাহলে কিন্তু আমি কিন্তু অনেকটাই রোগ জ্বালা থেকে আমি কিন্তু দূরে থাকতে পারবো। দেখুন, কেউ কেউ আবার দেখবেন যে কিছু প্রোডাক্ট নিয়ে আত্মীয় বাড়িতে দিয়ে চলে আসে, বলে এগুলো বিক্রি করে আমাকে টাকা দিয়ে দিবে। এগুলো তো আমরা একদমই করবো না। আমরা এইরকম ভাবে লোককে রেকমেন্ড করতে পারি যে কারো হয়তো চা পান গুটকা খেয়ে হয়তো দাঁতটা একটু হলদে হয়ে গেছে, আমরা হয়তো ওনাকে বলতে পারি যে আমাদের কাছে একটা অসাধারণ গ্লিস্টার টুথপেস্ট আছে, যেটা কিনা দাঁতের টেতে রিমুভ করতে সাহায্য করে। তো আপনি কি আপনার ওই ইয়েলো দাগটা মানে শরীরে সাদা দাগ নিয়ে পেতে চান? তো সে বেশিরভাগ লোক বলবে হ্যাঁ, কেউ বলবে না, কেউ আবার বলবে দেখছি। কিন্তু যে বলবে হ্যাঁ, তাকেই বলা যে আমাদের কাছে একটা অসাধারণ গ্লিস্টার টুথপেস্ট আছে, যেটা কিনা আপনার ইয়েলো দাঁতটাকে সাদা করবে আপনি যদি ইউজ করেন। তো এটা আপনি নিয়ে দেখতে পারেন। আমি কিন্তু কোনাকে ওনার উপরেই ছেড়ে দিলাম, আমি কিন্তু কোনাকে ফোর্স করলাম না। আমি চাইছি উনি যেন নিজে থেকে প্রোডাক্টে মানে ওনার চাই, যেমন প্রোডাক্টটা চাই উনি যেমন সেই ডিমান্ডটা করে। কারণ কাস্টমার যদি নিজে থেকে প্রোডাক্টের ডিমান্ড করে, সেখানে কিন্তু ভীষণ ভালো লাগে।
আর ওই সব কাস্টমারগুলোই কিন্তু একদিন দেখবেন লয়াল কাস্টমার হবে। এবং আমরা দেখবেন যে মানে প্রোডাক্টের কিন্তু আমরা কিন্তু তবেই কিন্তু প্রোডাক্টের মানে গুরুত্বটা বাড়বে এবং প্রোডাক্টের আমরা একটা ভ্যালু অ্যাড করতে পারবো। এবং প্রোডাক্টের ভ্যালু অ্যাড করার আর একটা সহজতম উপায় হলো, যখনই কোনো কাস্টমার প্রোডাক্ট নেবে তাকে যদি আমরা ছোট ছোট গিফট করতে পারি, তাহলে কিন্তু আরও কিন্তু আমরা প্রোডাক্টের ভ্যালু অ্যাড করতে পারবো। এবং দেখুন, যখন কেউ প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট নেওয়ার পর আমরা যেন মানে ওনাকে যেন আফটার সেলিং সার্ভিসটা দিই। কারণ দেখুন, আমাদের কাছ থেকে অনেকে প্রোডাক্ট নিয়ে চলে গেল, আর আমরা কোনো মানে তার নিয়ে কোনো খোঁজ খবর রাখি না, কোনো আতা পাতাই নেই, এরকম একটা হয়। কিন্তু দেখুন, এখন মানে আমার দিকে কী করতে হবে, যে কেউ যদি প্রোডাক্ট নিয়ে যায়, আমাকে 5-6 দিন বাদে আমাকে ওনার সাথে একবারটি ফোন করে, ওনাকে একবারটি ফোন করে জানতে হবে যে উনি যে প্রোডাক্টগুলো নিয়ে গেলেন, প্রোডাক্টগুলো ওনার কেমন লাগছে, উনি ঠিকভাবে খাচ্ছেন কিনা, মিসইউজ হয়ে যাচ্ছে না তো। যদি হয়ে যায়, সেখানে কিন্তু ওনাকে একটা গাইড করে দেওয়া। তো এইরকমভাবে আমরা যদি ওনার সাথে ফোন করতে থাকি, তারপর হচ্ছে যে হয়তো ওনার হয়তো ছেলে মেয়ের জন্মদিন আছে, সেখানে একটু উইশ করে দেওয়া, কিংবা ওনাদের হয়তো ম্যারেজ অ্যানিভার্সারি আছে, সেখানে একটু উইশ করে দেওয়া। তো এই সবগুলো যদি করি, ওনার সাথে দেখবেন আমার একটা মানে অটোমেটিক একটা রিলেশন তৈরি হয়ে যাবে। উনি তো আমার কাস্টমার হবেন কিংবা আছেন, উনি কিন্তু আরও কিছু কাস্টমার আমাকে কিন্তু দিতে পারেন। তো প্রোডাক্ট দেওয়ার পর আমাদেরকে কিন্তু একটা ডায়েরি মেনটেন করতে হবে। কারণ দেখুন, আমার তো মানে আমি যেহেতু বিজনেস করছি, আমার তো আর একটা কাস্টমার নয়, আমার প্রচুর কাস্টমার থাকবে। তো সেই জায়গায় কে কবে প্রোডাক্ট নিচ্ছে সেটা কিন্তু আমার মনে থাকবে না। তো আমি যদি একটা ডায়েরি মেনটেন করি, তাহলে প্রোডাক্টটা মানে যখন তার ফুরিয়ে আসবে, তখন কিন্তু আমি কিন্তু তাকে একটা রিমাইন্ড দিতে পারবো যে প্রোডাক্টটা তোমার এবার মানে আপনার ফুরিয়ে আসছে। এরপর কি করতে হবে না, আমার দিকে কিন্তু টার্ন ওভার ক্রিয়েট করতে হবে। পার মান্থ 200, 300, 500 কোটি করে করতে হবে। এবং তার জন্য কিন্তু আমাদের 50 থেকে 100টা লয়াল কাস্টমার চাই। কারণ দেখুন, আজকে এমনই দেখুন মানে কাস্টমারের উপর বেশি জোর দিয়েছে। আমি আমার পার্সোনাল পিপিটাকে বাড়ানোর জন্য আমি কিন্তু মানে পিসি বানিয়ে আমি কিন্তু আমার পার্সোনাল পিপিটা কিন্তু বাড়াতে পারি, যেটাকে আজকে মানে ক্লায়েন্ট বলছে। আমরা যখন সেই কর্ডেলিয়া পুলিশে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে যে মানে একটা সেমিনার হয়েছে, লিডারশিপ সেমিনার হয়েছিল। তো ওখানে 5 জন ইয়ংস্টারকে নিয়ে একটা প্যানেল হয়েছিল। তো সেখানে ওই 5 জন ওনারা বলছিলেন যে আমরা হচ্ছে যে মানে সোশ্যাল কমিউনিটি থ্রু দিয়ে আমরা ক্লায়েন্ট বানিয়ে আমরা কিন্তু আমাদের পার্সোনাল পিভিটা 2000 থেকে 3000 করি। তো আমরা ওনারা কিন্তু খুব ফাস্ট গতিতে বিজনেসটা বিল্ড করছে। তো সেই জন্য বলবো যে আমার দিকেও কিন্তু সোশ্যাল কমিউনিটি কিন্তু মানে সোশ্যাল কমিউনিটি বাড়িয়ে আমরা ক্লায়েন্ট বানিয়ে আমার দিকেও কিন্তু আমাদের পার্সোনাল পিভিটা কিন্তু বাড়াতে হবে। এবং এবং দেখুন, নিড বেস সেলিং, এবং তার জন্য আমাদেরকে কী করতে হবে না, তার জন্য আমাদেরকে কিন্তু নিড বেস সেলিং, ভ্যালু অ্যাডিশন, আফটার সেলিং সার্ভিস, এইগুলোতে কিন্তু আমাদের পারদর্শী হয়ে উঠতে হবে। এবং আমরাও যদি সোশ্যাল কমিউনিটি থ্রু দিয়ে আমরা যদি মানে কাস্টমার মানে ক্লায়েন্ট তৈরি করতে পারি, তাহলেও কিন্তু আমরা ওখান থেকে কিন্তু প্রচুর আমরাও কিন্তু মানে আমাদের পার্সোনাল পিভিটা বাড়াতে পারবো। এবং অল্প মানুষ নিয়ে আমরা কিন্তু প্রচুর আমরা কিন্তু টার্নওভার ক্রিয়েট করতে পারবো। তো তার সাথে সাথে বলবো আমাদেরকে কিন্তু নেটওয়ার্কের উপরে জোর দিতে হবে। কারণ আজকে দেখুন, যাদের ম্যাসিভ জয়েনিং হচ্ছে তাদের কিন্তু আজকে বিজনেসটা গ্রো করছে। তো সেই জায়গায় আমাকে বুঝতে হবে যে এটা একটা নেটওয়ার্ক বিজনেস। আমাকেও যদি আমার বিজনেসটা বাড়াতে হয়, তাহলে কিন্তু আমাকে জয়েনিং করতে হবে। আজকে দেখুন, মানে পৃথিবীতে যারা রিচেস্ট পার্সন তাদেরই দেখবেন নেটওয়ার্ক আছে। তো আমাকেও যদি রিচ পার্সন বানাতে হয়, তো সেখানে দেখবেন আমাকেও কিন্তু আমার নেটওয়ার্ক আমাকে কিন্তু বানাতে হবে। সেই জন্য সব থেকে ভেরি ভেরি ভাইটাল হচ্ছে নেটওয়ার্কের উপর ধ্যান দিন। এবং দেখুন, আমাদের এই বিজনেসটা রিলেশনশিপের বিজনেস, এবং বিজনেসটা আমাদের মানে রিলেশনশিপের উপরই দাঁড়িয়ে আছে। তো সেই জন্য বলবো, দেখুন, কমিউনিকেশন থেকে রিলেশন তৈরি হয়, সেই জন্য কমিউনিকেশনের উপর জোর দিতে হবে। দেখুন, আমি সবাইকে ফোন করতে বলছি না, কিন্তু আমার গ্রুপে যে কটা লেডিস আছে তার দিকে যদি আমি মাঝে মধ্যেই ফোন করি, তার সাথে মানে তাহলে কিন্তু তার সাথে কিন্তু আমার একটা গুড রিলেশন তৈরি হয়ে যাবে। এবং
গুড রিলেশন থেকে ফোন করতে 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 দেখবেন একদিন গুড ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। যখনই গুড ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে তখন দেখবেন ওনাকে যদি আমি বলি বিজনেসে আসার জন্য, মিটিংয়ে আসার জন্য, তখন দেখবেন উনি মিটিংয়ে আসবেন। যদি জুমে ঢুকতে বলি তখনও দেখবেন উনি কিন্তু জুমে ঢুকবেন। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মানে করা দরকার। তার সাথে সাথে আমাদের কিছু বেসিক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তার জন্য আমাদেরকে কিন্তু লিস্ট তৈরি করে প্ল্যান দেখাতে হবে। দেখুন এই বিজনেসটা ভীষণ সিম্পল বিজনেস, এবং সিম্পল বলেই কিন্তু কাজটা আমরা করতে পেরেছি, কারণ আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না, এবং পড়াশোনায় যে মানে খুব যে ভালো তা নয়, টেনে টুনে এইচএস করেছি। তো সেই জন্য বলবো, দেখুন এই বিজনেসে যদি কারো সেলফ কনফিডেন্স এবং পজিটিভ অ্যাটিটিউডটা বেড়ে যায়, তাহলে কিন্তু বিজনেসটা কিন্তু মানে সে কিন্তু করে ফেলবে। মানে এই সেলফ কনফিডেন্স এবং পজিটিভ অ্যাটিটিউডটা আসবে কোত্থেকে? তার জন্য কিন্তু আমাকে কিন্তু বই পড়তে হবে। আমি যদি বই পড়ি তাহলে কিন্তু আমার সেলফ কনফিডেন্স বাড়বে, সেলফ ইমেজ বাড়বে, এবং পজিটিভ অ্যাটিটিউড একটা কিন্তু তৈরি হবে, এবং আমি কিন্তু নিজেকে নিজে রেকটিফাই করতে পারবো, এবং একটা মানুষকে চেঞ্জ করতে বই কিন্তু ভীষণ হেল্প করে। তো আমি ভাবলাম আমাকে যদি বিজনেস বিল্ড করতে হয়, আমাকে যদি টিমকে বিল্ড করতে হয়, তাহলে কিন্তু আমার মানে স্পিচ প্যাটার্ন থাকতে হবে, কথার মধ্যে ধার থাকতে হবে, যেমন আমি মানুষের সাথে কথা বলতে পারি। তো সেই জন্য আমার মনে হলো যে আমি বইটা পড়ব। সেই জন্য আমি কিন্তু বইটা পড়তে শুরু করেছিলাম। তারপরে দেখবেন বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা দূর করতে করতে কিন্তু বই কিন্তু ভীষণভাবে হেল্প করে। কারণ দেখবেন হয়তো রাগ বেশি, সে রাগটা কমাবে কী করে? কারো হয়তো কেউ হয়তো কম কথা বলে, সে বেশি কথা বলবে কী করে? কেউ হয়তো তর্কবাজ কিংবা ইগোর প্রবলেম। তো সেই জায়গায় আমি বলবো এই সমস্ত সমস্যার মানে প্রবলেম সলভ করতে পারে বই। সেই জন্য আমরা দুজনে আমরা বই পড়তে শুরু করলাম। মিন্টু বললাম, মিঠু আমার যদি এই সব সমস্যাগুলো সমাধান করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে বই পড়তে হবে। তো সেই জন্য আমরা কিন্তু বই পড়তে শুরু করলাম। এবং দেখুন, আমার যদি পজিটিভ অ্যাটিটিউডটাকে বাড়াতে হয়, তাহলে আমি বলবো যে অডিও ভিডিও সিডি যে আছে সেটা শুনতে হবে এবং দেখতে হবে। এবং সাকসেসফুল হতে গেলে তো সিডি তো শুনতেই হবে। আমরা যখন ছোট লেভেলেই ছিলাম, তখন আমরা প্রচুর সাকসেসফুল লিডারের সিডি কিনে আমরা শুনেছি। এখনও আমাদের বাড়িতে আছে, খাটের তোলা ভর্তি হয়ে আছে, ফেলতে মায়া লাগে, পয়সা দিয়ে কিনেছি তো এখনও খাটের তোলা ভর্তি হয়েছে। কিন্তু এখন আর কিন্তু বইটা করতে হবে না, কিনতে হবে না। এখন কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসে বসে আমরা কিন্তু ওই মানে যাকে আমার দরকার, যে স্পিকারে চাই আমি কিন্তু তার কাছে আমি কিন্তু ঘরে বসে বসে আমি কিন্তু শুনতে পারি, আমি কিন্তু শুনে নিজেকে নলেজেবল করতে পারি, আমি কিন্তু নিজেকে নিজের সেলফ কনফিডেন্সটাকে বাড়াতে পারি, এবং সব সময় 24 ঘন্টা আমি কিন্তু নিজেকে পজিটিভের মধ্যে রাখতে পারি। এবং দেখুন, আমাকে যদি বিজনেসের যোগ্য হয়ে উঠতে হয়, আমার যদি সেলফ কনফিডেন্সটা বাড়াতে হয়, এবং আমাকে যদি চেঞ্জ করতে হয়, এবং আমার যদি মাইন্ডসেটটা চেঞ্জ করতে হয়, তাহলে আমি বলবো ফাংশান কিন্তু অ্যাটেন্ড করা কিন্তু ভীষণ জরুরি। এইরকম ফাংশান, কারণ দেখুন ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানে গেম হয় কিন্তু ফাংশান অ্যাটেন্ড করে। আর ফাংশানে আসলে কি হয় না, ফাংশানে আসলে মানে ডিফারেন্স স্পিকারকে পাবেন, এবং দেখতে পাবেন, শুনতে পাবেন, এবং কেউ না কেউ কাকু না কাকু কিন্তু রিলেট করতে পারবে। সেই জন্য ফাংশানে আসাও কিন্তু ভীষণ জরুরি। তো দেখুন, তো এরপর যেটা বলবো যে আমাদের এই বিজনেসের 3 পাওয়ার আছে, সেই 3 পাওয়ারটাকে নিয়ে আমি একটু আলোচনা করব। দেখুন, পাওয়ার মানে শক্তি, আমরা সকলেই জানি। তো এই 3টে পাওয়ার কেউ যদি 100% মেনটেন করে, তাহলে কিন্তু সাকসেস অবধারিত। পাওয়ার অফ ইউনিটি, পাওয়ার অফ সাবমিশন, পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। দেখুন, ইউনিটির ব্যাপারে আমরা অনেক গল্প শুনেছি। সে এক কৃষক ছিল, কৃষকের 3 ছেলে ছিল। তারা যখন পৃথক হওয়ার কথা ভাবলো, তো কৃষক তখন তাদেরকে ডেকে একটা একটা করে লাঠি ভাঙতে দিল। যেহেতু একটা করে লাঠি, 3টে ছেলে কিন্তু পটপট করে ভেঙে ফেললো। তারপরে কৃষক কী করলো, কিছু লাঠিকে জয়েন্ট করে 3টে ছেলেকে ভাঙতে দিল। তখন কিন্তু তার কেউ ভাঙতে পারলো না। তাহলে এইটা থেকে বোঝা যাচ্ছে যে ইউনিটি থেকে বিশাল একটা তাকত বা শক্তি আসে। তো আবার একটা বলি, দেখুন যাদের হয়তো মানে বন্যা এলাকায় বাড়ি, ওনারা বুঝতে পারবেন, যখন বন্যায় সমস্ত জায়গা জলে প্লাবিত হয়ে যায়, পিঁপড়েরা কী করে বলুন তো? পিঁপড়েরা জলের নিজেদের মধ্যে সংঘবদ্ধভাবে একটা ডেলা পাকিয়ে নেয়, এবং ডেলা পাকিয়ে সেই জলের মধ্যে ভাসতে থাকে। আবার যা জল শুকিয়ে যায়, আবার তারা কিন্তু মাটিতে বিচরণ করতে থাকে। তো এইখানে যদি পিঁপড়েরা একা একা থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঁপড়েই জলে ডুবে মারা যেত।
এর থেকে আর প্রকৃষ্ট উদাহরণ হতেই পারে না। তো সেই জন্য বলবো আমাদের এই বিজনেসটাও কিন্তু একা একা হয় না, তার জন্য কিন্তু ইউনিটি দরকার। সেই জন্য বলবো আমাদেরও কিন্তু ইউনিটির থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আর যেটা বলবো যে পাওয়ার অফ সাবমিশন, দেখুন আমরা প্রত্যেকেই একটা মিশন নিয়ে চলছি। এই সাবমিশন কথাটা মিশন থেকে এসেছে। মিশন মিনস হচ্ছে জীবনের মহৎ উদ্দেশ্য। এই বিজনেসটা বিল্ড করতে এসে জীবনের প্রকৃত মিনিংসটা খুঁজে পেয়েছি। জীবন মানে শুধু এই নয় যে স্বার্থপরের মতন, মানে স্বার্থপর সেলফিশনেসের মতন স্বার্থপর আর আর নিজেকে ভালোবাসা এরকম নয়, বরঞ্চ হোপ দিয়া, হ্যাপিনেস, ফ্রিডম, ফ্যামিলি অ্যান্ড রিওয়ার্ড পাইতে নামই হচ্ছে যে জীবন। তাই দেখবেন আর এই বিজনেসে এই সমস্ত কিছু পাওয়া যায়। সেই জন্য দেখবেন যে মহান মহান ব্যক্তিরা কিন্তু এই বিজনেসের সাথে কিন্তু সামিল আছে। তো এই বিজনেসে যদি আমাকে সামিল হতে হয় তাহলে কিন্তু আমাকে ইগো ফ্রি মাইন্ড নিয়ে কিন্তু আমাকে সামিল হতে হবে। এটা বলা যতটা সহজ, করাটা কিন্তু ততটাই মানে কঠিন। কারণ দেখুন প্রত্যেকটা মানে বেশিরভাগ মানুষের মধ্যে দেখবেন একটা ইগো থাকে। কারো দেখবেন শিক্ষার ইগো, কারো ক্ষমতার ইগো, কারো হচ্ছে যে সৌন্দর্য, ঐশ্বর্য, প্রাচুর্যের ইগো। আমরা সবাই জানি যে এই সমস্তগুলো কিন্তু সবই ক্ষণস্থায়ী, কিন্তু তবু দেখবেন কিছু মানুষের মধ্যে একটা ইগো রয়েই যায়। শিক্ষা হচ্ছে ওটাই যে বলে আমার এখনো অনেক কিছু অজানা আছে, আমার অনেক কিছু শিকার আছে। তাই তো মানে স্যার আইজাক নিউটন, উনি যাকে ফাদার অফ সায়েন্স বলা হয়, উনি বলেছিলেন এই বিশ্ব জ্ঞান সমুদ্রে আমি কতটুকুই বা জানি, আমি মাত্র নুড়িটুকুন খুঁজে পেয়েছি। সেই জন্য বলবো চলুন না আজ থেকে আমরা সবাই ইগোটাকে মানে ঝেড়ে ফেলে দিয়ে আমরা একটা মহান উদ্দেশ্যে সামিল হই। দেখুন আমরা যখন মন্দির, মসজিদ কিংবা চার্চে আমরা যখন যাই তখন কিন্তু আমরা আমাদের পায়ের জুতোটা মানে ফাঁকে খুলে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করি। তার কারণটা কি? কারণ ওই সব জায়গাগুলোকে আমরা রেসপেক্ট করি। তাই ঠিক যেইভাবে রেসপেক্ট সাবমিট টু ইউর গড, ঠিক রেসপেক্ট সাবমিট টু ইউর আপলায়েন্স, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে শিখতে পারবো এবং আপলাইনের প্রত্যেকটা কথা আমাদেরকে কিন্তু আমাদের কানে মিষ্টি মধুর লাগবে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সফল হতে পারবো। এবং পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড, দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ। এই মানে বিশ্ব সংসারে বিচিত্র থিঙ্কিংয়ের মানুষ আছে, ম্যাক্সিমামটাই কিন্তু নেগেটিভ থিঙ্কিংয়ের মানুষ। এই নেগেটিভ থিঙ্কিং কি করে না, ভয়, হতাশা, না পাওয়ার একটা অ্যাটিটিউড তৈরি করে। তার ফলে মানুষ কিন্তু সহজেই ব্যর্থ হয়ে যায়। আর এই নেগেটিভ অ্যাটিটিউড মানুষকে দুর্বল এবং কমজোর বানিয়ে দেয়। আর এই কমজোর মানুষ সহজেই কিন্তু পরাজয় স্বীকার করে। সেই জন্য বলবো এই জীবন সংগ্রামে যুঝতে গেলে, সফলতা হাসিল করতে গেলে পজিটিভ অ্যাটিটিউড কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। সেই জন্য আমাদেরকে সবসময় পজিটিভের মধ্যে থাকতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ শুনতে হবে, মানে সবসময় পজিটিভের মধ্যে থাকবো। আমি বুঝতে পারছি আমার হয়তো বিজনেসে কিছু করতে পারছি না, কিছু হচ্ছে না, কিন্তু আমি যদি সবসময় পজিটিভের মধ্যে থাকি দেখুন ভগবান আমাকে একদিন দিয়েই দিবেন, আপনারা বুঝতে পারবেন না। কারণ দেখুন আমি যদি সবসময় এটা বলেই থাকি যে আমার হয়তো ভাবছি কিছু হচ্ছে না, কিন্তু আমি যদি মুখে বলতে আমার অসুবিধা কোথায় যে থ্যাংক ইউ গড, আমি যাকেই প্ল্যান দেখাই সেই আমার জয়েন হয়। থ্যাংক ইউ গড, আমি যাকেই প্রোডাক্ট নিয়ে বলি সেই কিন্তু আমার প্রোডাক্ট নেয়। থ্যাংক ইউ গড, আমার কিন্তু প্রচুর স্পন্সরিং হচ্ছে। তো এই সমস্ত কথাগুলো যদি আমরা বলতে থাকি একদিন দেখবে ভগবান আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। তো দেখুন এই বিজনেসটা বিল্ড করতে এসে আমাদেরকে কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু দেখুন আমি কিন্তু কোনোদিন কোনো আর্গুমেন্ট খারাপ করিনি। তার মেন কারণ হচ্ছে যে এই সাকসেসফুল হওয়াটা শুধু মিন্টুর একারই স্বপ্ন ছিল না, আমাদের দুজনের কমন গোল ছিল। সেই জন্য বলবো আজকে যারা হাজব্যান্ড ওয়াইফে এখানে এসেছেন, বাড়িতে গিয়ে হাজব্যান্ড ওয়াইফে দুজনে মিলে একটা গোল সেট করুন এবং সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করুন। দেখবেন আপনাদের সমস্ত গোল কিন্তু সফল হবে। তো যাই হোক অনেকক্ষণ ধরে বলছে, লাস্টে একটা গল্প বলি, ভালো লাগবে সবার। তো দেখুন একদিন মহারাজ অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বেড়াতে বেরিয়েছেন। ওই সময় একজন বৃদ্ধ ব্রাহ্মণ ভিক্ষু, উনি ভিক্ষা করতে বেরিয়েছেন। তো মহারাজ অর্জুনের দেখে মায়া লাগলো। তখন ওই মহারাজ অর্জুন ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন যে আপনি ভিক্ষা করছেন এখনো এই বয়সে, ঠিক আছে আপনাকে আমি 1 পুটলি সোনার মোহর দিচ্ছি, আপনি নিয়ে যান, আর আপনাকে আর ভিক্ষা করতে হবে না। তখন
মানে সেই ভিক্ষুক পণ্ডিত ভীষণ খুশি এবং মনে মনে ভাবছে আর বাড়ির দিকে এগাচ্ছে যে যাক আমার মানে কপালে এবার সুখ এসেছে, আমাকে আর ভিক্ষা করতে হবে না, আমি এই করব সেই করব, আমি আর ভিক্ষা করতে বেরাবো না, আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, এরকম নানা রকম নিজের নিয়ে ভেবে ভেবে বাড়ির দিকে যাচ্ছে। এই যেতে যেতে কি হয়েছে না, একটা চোর এসে হঠাৎ করে সেই ব্রাহ্মণের সোনার ওই পুডলি মোহরের পুডলিটা কাটি নিয়ে চলে গেছে। এবং যা চলে গেছে এবার ওই ভিক্ষুক তো ভীষণ দুঃখী হয়ে পড়ে এবং যে হচ্ছে যে গিন্নিকে বলে, এবার গিন্নিও শুনে, গিন্নিও কিন্তু ভীষণ দুঃখিত যে যা, এবার ব্রাহ্মণ বলছে আমার কপালে সুখ নেয় মুখ নেয় নানা রকম বলছে, বলে এবার আবার পরের দিন ভিক্ষা করতে বেরিয়েছেন ব্রাহ্মণ। আবার এই দিকে মহারাজ অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বেড়াতে বেরিয়েছেন। তখন মহারাজ অর্জুন দূর থেকে ব্রাহ্মণকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে মানে মহারাজ অর্জুন মনে মনে ভাবছেন যে কালকে আমি ব্রাহ্মণকে 1 পুডলি সোনার মোহর দিলাম, বললাম আর ভিক্ষা করতে আসতে হবে না, আবার আজকে ব্রাহ্মণ ভিক্ষা করতে আসছে, কি ব্যাপার? যে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি আবার আজকে কেন ভিক্ষা করতে আসছেন? তখন যা হয়েছিল মোটামুটি ব্রাহ্মণ সেটা মহারাজ অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন। এবং বলতে আবার মহারাজ অর্জুন কি করলেন, ওই ব্রাহ্মণকে আবার একটা মূল্যবান মতি দিয়ে বললেন যান, আপনাকে আর কাল থেকে ভিক্ষা করতে হবে না। আবার ব্রাহ্মণ ভীষণ খুশি, যাক এতদিনে ভগবান আমার মুখ তুলে তাকিয়েছে, আমাকে আর ভিক্ষা করতে হবে না, আমার কষ্ট দূর হলো। এরকম করে ভেবে ভেবে বাড়ির দিকে যে এবার সেই মূল্যবান মতিটা বাড়িতে যে মূল্যবান মতিটা কোথায় রাখবো ঠিক করতে পারছে না, ভাবছে আবার যদি চুরি হয়ে যায়। এবার চতুর্দিক ঘরটা ঘুরে টুরে একটা মানে ঘোড়া পেয়েছে, মানে একটা কলসি পেয়েছে, পুরানো কলসি পেয়েছে আর কি। সেই কলসির ভিতরে রেখে দিয়ে ব্রাহ্মণ কি করেছে, ঘুমিয়ে পড়েছে। আর ওই সময় গিন্নি নদীতে জল আনতে গিয়েছিলেন। এবার কোনো ক্রমে গিন্নির কলসিটা যায় ভেঙে, এবং বাড়িতে এসে এবার গিন্নি চতুর্দিক খুঁজে খাজে কোথাও কিছু না পেতে সেই পুরনো কলসিটা নিয়েই চলে গেছে, যেটা মতিটা রেখেছিল। এবার যে নদীতে ধুয়ে টুয়ে জল নিয়ে চলে এসেছে। এবার ব্রাহ্মণ ঘুম থেকে উঠে তার কপালে হাত, এখানে যে কলসিটা ছিল কোথায় গেল গিন্নি? না, বলছে আরে আমি হচ্ছে যে নদীতে জল আনতে গিয়েছিলাম আর হঠাৎ করে কলসিটা ভেঙে গেল, আমি বাড়িতে এসে কিছু পেলাম না, আমি ওই কলসিটা নিয়েই চলে গেলাম। যে হাই গিন্নি তুমি কি করলে? ওতে যে আমাকে মহারাজ একটা মূল্যবান মতি দিয়েছিল আমাদের দুঃখ দশা দূর করার জন্যে, তুমি সেটা জলে ফেলে দিয়ে চলে এলে। এবার গিন্নি ভীষণ দুঃখিত, মানে দুঃখী হয়ে গেলেন, বললেন যে এবার গিন্নিও এটা না জেনেই করেছে। তো এবারে ওই দুঃখে ব্রাহ্মণ আর 4-5 দিন আর ভিক্ষা করতে বেরালেন না। কিন্তু পেট তো কথা শুনবে না, আবার 5-6 দিন বাদে আবার ভিক্ষা করতে বেরিয়েছেন। ওইদিকে মহারাজ অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বেড়াতে বেরিয়েছেন। এবং মহারাজ অর্জুন দেখে মনে মনে ভাবছেন আবার এসেছেন। তো এবারে যা হয়েছে মানে আবার ব্রাহ্মণ এসে সব কিছু বললেন। বলার পর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, 2 পয়সা দিয়ে সেই ভিক্ষুককে বললেন আপনি এবার বাড়ির দিকে যান, আর কোথাও ভিক্ষা করবেন না। তখন ওই ব্রাহ্মণ বাড়ির দিকে আস্তে আস্তে মনে মনে ভাবছে যে ভগবান শ্রীকৃষ্ণের সখা কত দয়ালু, আমাকে কি বড় বড় জিনিস গিফট করলেন, আর এই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মাত্র 2 পয়সা গিফট করলেন, এই 2 পয়সায় কি হবে? মনে মনে ভাবছে আর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তো যেতে 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 দেখছে একটা জেলে মাছ ধরে ফিরছে এবং তার জালে একটা মাছ দেখতে পেয়ে ভীষণ খুশি। তখন মানে মাছটা দেখে ব্রাহ্মণের ভীষণ পছন্দ হয়েছে এবং তখন ব্রাহ্মণ মনে মনে ভাবছেন এই 2 পয়সা নিয়ে কি করব, যদি আমি ওই মাছটার জীবন বাঁচাই তাহলে একটা অনেক মানে উপকার দিবে। তো সেই জেলের কাছ থেকে মাছটা কিনে নিয়ে কুণ্ডুলিয়ে ছেড়ে দিয়েছে নদীর জলে ছাড়বে বলে। তারপরে এবার যে যখন নদীর কাছে যে এবার কুণ্ডুলি থেকে বার করতে গেছে নদী ছাড়বে বলে, সেই সময় দেখছে কুণ্ডুলিতে সেই মতিটা পড়ে আছে। তখন ব্রাহ্মণ আনন্দে চেঁচে উঠেছে, পেয়ে গেছি পেয়ে গেছি, চেঁচে উঠেছে। এবার ওই সময় ওই রাস্তা দিয়ে সেই চোরটা যাচ্ছিল এবং চোরটা ভেবেছে আমাকে বোধহয় দেখতে পেয়ে চিনতে পেরে গেছে। সে এসে ছুটে কি করেছে, ব্রাহ্মণের এসে পায়ে ধরে ফেলেছে যে ব্রাহ্মণ আমাকে আপনি বাঁচান, আপনি যদি মহারাজের কাছে বলে দেন তাহলে কিন্তু আমাকে শাস্তি দেবে, আমাকে আপনি বাঁচান। বলতে এবার ব্রাহ্মণ তো ভীষণ খুশি,
খুশি হয়ে যা যা ঘটনা ঘটেছিল সব আবার সেই মহারাজ অর্জুন এবং শ্রীকৃষ্ণের কাছে বলতে এসেছেন। এবং তখন মহারাজ অর্জুন মনে মনে ভাবলেন যে আমি এত দামি দামি গিফট করলাম, তখন কিছু হলো না, আর ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 2 পয়সা দিয়ে এত অলৌকিক ঘটনা ঘটে গেল। তখন এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যখন দিয়েছিলে তখন ব্রাহ্মণ নিজের জন্য ভেবেছিল, কিন্তু আমি যখন দিয়েছি তখন ব্রাহ্মণ অপরের জন্য ভেবেছে। তো এই আমরা যদি বলি আমি আমি কবে আমি কবে সিলভার যাবো, আমি কবে গোল্ড যাবো, তাহলে কিন্তু হবে না। আমি যদি ভাবি আমার ডাউন লাইনকে কবে আমি পিন চেঞ্জ করাবো, কবে সিলভার নিয়ে যাবো, কবে গোল্ড, কবে প্লাটিনাম ফাউন্ডেশন লাগাম, তা বাই ডিফল্ট আমার কিন্তু সাকসেস হবে। ওকে, থ্যাংক ইউ। ওভার টু মি। আসাম তো অলরেডি আমি ভাবছি মিঠু কখন বলা থামবে, কারণ টাইমও চলে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলবো কি, মিঠুর কথাটা আমি শুনছিলাম, শুনতে শুনতে আমাকে ভীষণ ভালো লাগছিল। কি ভালো লাগছে? আর চলতে পারো তো মনে আধ ঘন্টার মতো চলতে পারো তো? তো অলরেডি মোটামুটি যেটা বলবো যে দেখুন, ইউজ নিয়ে বলছিল, প্রোডাক্ট ইউজ। আমি জাস্ট একটু ফাস্ট যাব, প্রোডাক্ট ইউজ নিয়ে বলছিল। দেখুন, অনেকেই প্রোডাক্ট ইউজ অনেকেই করে না। মানে আমরা প্রোডাক্ট ই করেছি, অনেকে দেখবেন ডাউন লাইন করে, অনেক কাস্টমারও করে না। কারণটা কি? তার পিছনে অনেক কিছু কারণ আছে। অনেকেই কস্টলি বলে মনে করে, সেই জন্য করে না কি, তাই তো? আচ্ছা, আপনারা বলুন তো, এমন প্রোডাক্ট সত্যি কি দামি? এবারে কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না। আমি আপনাকে দুদিক দিয়ে লজিক দেব। দেখুন, কিছু প্রোডাক্ট আমি বলবো এমন প্রোডাক্ট চিপ। যেমন ধরুন হোম কেয়ারের প্রোডাক্ট যদি আপনি বলেন, যেমন ধরুন এলওসি। আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু সিনিয়র লিডারশিপ সব জানে, তবু আমি বলছি এলওসি কিন্তু চিপ। 1 লিটার এলওসিতে দাম কত? 550 টাকা। আপনি বলবেন দামি, কিন্তু ওই 1 লিটারের মধ্যে 167 লিটার লুকিয়ে আছে। তারপরে বাড়িতে জল আছে, জলের জন্য পয়সা দিতে হবে না, এমন কি করতে হাইলি কনসেন্ট্রেট করে আপনাকে দিয়ে দিয়েছে, আপনি বাড়িতে সলিউশন রেসিপি থিওরি বলে দিয়েছে, সলিউশন তৈরি করেন। 1 লিটারের দাম তাহলে কত হচ্ছে? 3.5 টাকা। আচ্ছা, আপনি বলুন ইন্ডিয়াতে কোনো 1 লিটারের জলের দাম কত? ইন্ডিয়াতে 30। ভালো ব্র্যান্ডের জল মানে 15-20 টাকা হবে, নর্মাল জল। আর যদি বলা হয় আপনার হচ্ছে অল পারপাস ক্লিনিং সলিউশন 1 লিটার, তাহলে কি 20 টাকায় হবে? হবে না। দেখুন 3.5 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে কি করে দামি বলবেন আপনি? তাহলে সস্তা তো। তাই সব প্রোডাক্ট দামি নয়। এবারে কেউ বলবে কিছু প্রোডাক্ট সত্যিই দামি। আমি বলবো দামি নয়, কস্ট ইফেক্টিভ। মানে কি বলুন তো? মানে হচ্ছে কোয়ালিটি অনুযায়ী ওর যা মূল্য হওয়া দরকার সেটা, দ্যাটস মিন কস্ট ইফেক্টিভ। যেমন ধরুন, তবুও কিন্তু অনেকে কিন্তু এটা মাথায় ঢোকে না, তবু আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনি কলকাতায় যাচ্ছেন পিসি চন্দ্র জুয়েলার্সে, সোনা কিনবেন বলেন, ট্রেনে করে যাচ্ছেন। যেতে যেতে আপনি যাচ্ছেন, আপনি ট্রেনে গেছেন, একজন দেখবেন এসে সোনার একটা চেন ছুরি দিয়ে ঘষছে, ঘষে বলছে নিন নিন 20 টাকা 20 টাকা 20 টাকা। ঘষে দেখছে, দেখুন একদম চকচক করে সেই করছে। আপনি গেলেন, যাওয়ার পরে সেম ওইরকম দেখতে সোনার চেন কিনলেন 12 গ্রামের, পিসি চন্দ্র জুয়েলার্সে বললেন দাম কত? বলে 1 লাখ টাকা। বলছি বলো কি, 20 টাকাই তো পাওয়া যাচ্ছিল। আপনি কি বলেন? বলেন না কেন বলুন তো? কারণ এটা গোল্ড। আসলে আমরা এই জায়গাটাই ভুল করে ফেলি, গোল্ড আর রোল গোল্ড কম্পেয়ার করে ফেলি। ব্যাপারটা হচ্ছে এটাই। আসলে কি এমন যে প্রোডাক্টগুলো যেগুলো কস্টলি বলছেন, আসলে এগুলো কি গোল্ড আর রোল গোল্ডের মতো এরকম ব্যাপারটা। আপনি কম্পেয়ার করছেন যার সাথে, সেটা হচ্ছে রোল গোল্ড আর গোল্ডের। আপনি এর কোয়ালিটি অনুযায়ী দেখুন, দেখবেন আপনাকে কিন্তু কস্ট ইফেক্টিভ, আপনাকে কোয়ালিটি অনুযায়ী যে দাম হওয়া দরকার সেটা কিন্তু আছে। যারা যারা এখানে সিনিয়র লিডার তারা প্রত্যেকে জানে এটা। এবং এই জন্যে আমরা বলি যে আপনি প্রোডাক্টটা ইউজ করলেই বুঝতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় কারণটা বলি, অনেকে ইউজ করেনি, তার পিছনে কারণটা কি না, এক্স ব্র্যান্ডের মা ছাড়তে পারে না, যেমন আমিও ছাড়তে পারিনি। ইন্ডিয়া গেট ইউজ করেই গেছে আগে থেকে, কিন্তু কিচ্ছু পাইনি বস, আমি সত্যি বলছি কিছু পাইনি। বাট লাস্ট 25 বছর ধরে গ্লিস্টার ইউজ করার পর অলরেডি আজকে আমি কি পেয়েছি, স্টার হোটেলের মতো বাড়িতে আছি, সব কিছু আছে, 14-15টা কান্ট্রি ঘুরে ফেলেছি জাস্ট ওই গ্লিস্টার ইউজের মধ্য দিয়ে।
তাই ব্যাপারটা যে হ্যাবিটসটা চেঞ্জ করুন। আমার এক্স ব্র্যান্ডই ভালো লাগে, এইটা করে মানে ভালো লাগে ঠিক আছে, কিন্তু যদি একবার এটা ইউজ করতে পারেন আপনার তাতে দেখবেন ব্যাংক ব্যালেন্স চেঞ্জ হবে এবং সব দিয়ে চেঞ্জ হতে পারে। সেই জন্য এটা ইউজ করুন। অনেকে দেখবেন ফেথ নেই, প্রোডাক্টের মধ্যে ফেথ নেই। আপনি প্রোডাক্ট ইউজ করুন, অটোমেটিক্যালি ফেথ আসবে। আমারও ছিল না আগে, কিন্তু প্রোডাক্ট ইউজ করার পর দেখবেন প্রোডাক্ট ইজ সো অসাম। এখানে দেখবেন অনেকেই বলবেন প্রোডাক্ট ইজ সো অসাম। আজকে অনেকেই দেখবেন ঠিক আছে তার জন্য প্রোডাক্টের জন্য। তো সেই জন্য আমি বলবো প্রোডাক্ট শুধু এমন এই কোম্পানিটা প্রোডাক্টের জন্যই কিন্তু সারা পৃথিবীর 100-এর বেশি দেশে বিজনেসটা হয়। তো অলরেডি এটাই। এবারে দেখুন আরেকটা জিনিস বলো, সত্যি হয়তো অনেকের কাছে সত্যি পয়সা নেই, এটা হতে পারে পয়সা নেই। তো ধরুন আপনি হয়তো আর্টিস্ট ইউজ করতে পারছেন না, পয়সা নাই বলে, তো আমি আপনাকে বলতে পারি হতেই পারে, নাও দেখতে পারে, তবে আমি একটা বলতে পারি ওই প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন। কি করে বলুন তো? আপনি যে প্রোডাক্ট আপনাকে দামি বলে মনে হচ্ছে ওই প্রোডাক্টটা আগে কষ্ট করে পয়সা দিয়ে উঠিয়ে নিন, উঠে নেওয়ার পরে নিজে ইউজ করতে শুরু করুন এবং কিছু মানুষকে ডেকে নিয়ে এসে ওইটা ইউজ করান। দেখবেন ওটা যখন শেষ হয়ে যাবে না, দেখবেন শেষ হয়ে যাওয়াতে দেখবেন 4-6টা বিক্রি হয়ে গেছে। আর একটা প্রোডাক্ট যদি 5টা বিক্রি হয়ে যায় আপনারটা ফ্রি। কিন্তু প্রবলেমটা কি জানেন তো, যেটা ফ্রি সেটা আগে কিনতে হবে, এইটাই হচ্ছে প্রবলেম। এইটা করলেই দেখবেন আপনি সব প্রোডাক্ট ইউজ করতে পারবেন। তাছাড়া আমি আজকে আপনাকে এটা বলতে পারি, আজকে তো অনেক প্রোডাক্টই ফ্রি আছে, আমি লাস্টে বলবো এটা। তো এইগুলো তো এবারে বলুন আমি ইউজ করবো কেন? মিঠু আজকে কত কথা বললো, কেন ইউজ করবেন পুরো ক্লিয়ার কাট বলে দিয়েছে কেন ইউজ করবেন। আজকে দেখুন আমাদের দুজনকে আমরা বিজনেসটা দিনকে দিন মানে এই বিজনেসটা ইউজ করবেন এই জন্যেই, কারণ আপনি আমাদের প্রত্যেকের এজ বাড়বে। এটা আজকে আপনার যা বয়স আগের বছর 1 বছর বেড়ে যাবে, বাট আপনি এজ বাড়ার সাথে সাথে সব কিছু কমতে শুরু করবে। কিন্তু এই বিজনেসের কিছু প্রোডাক্ট আছে যেমন নিউট্রালাইট, আপনি ইউজ করলে অলওয়েজ ইন্টারনাল এনার্জি প্রচন্ড এনার্জেটিক থাকবেন। মানে এই মাইক্রোফোন ধরে এমনও ঘটনা ঘটেছে 10 ঘন্টা মিটিং করে গেছে কিছু বুঝতে পারি না, এতটা এনার্জি থাকে। একবার আমি বলবো যদি প্রোডাক্টগুলো ইউজ করতে শুরু করেন, অনেস্টলি স্পিকিং আপনাকে বলতে পারি প্রোডাক্ট আপনাকে এতটা এনার্জি রাখবে চিন্তা করতে পারবেন না। ভীষণ পাওয়ারফুল প্রোডাক্ট, খাস করে বলবো নিউট্রিলাইট ভীষণ পাওয়ারফুল প্রোডাক্ট, আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে দেবে। এই যেমন আর্টিস্টিক প্রোডাক্ট ইউজ করলে কি বলুন তো, আপনার এই যে যেটা মিঠু বলে গেলে বাড়বে লাগবে টিনেজ, আপনার এজ তো বাড়বে কিন্তু টিনেজ লাগবে আপনাকে। কতজন এজ বাড়ছে কিন্তু আপনাকে একদম সেলিব্রিটির মতো লাগছে, হ্যাঁ ভালো লাগবে না? আজকে দেখুন মালাইকা অরোরা, আপনি রাখি দেখবেন রেখা অ্যাক্ট্রেস রেখা, আপনি জানেন রেখার বয়স কত হবে? নিয়ার অ্যাবাউট 70+। আমি জানি এক্সাক্টলি বয়সটা বলছি না, দেখবেন অনেকের মায়ের বয়স। কিন্তু আজকে রেখাকে যদি করে দেওয়া হয় দেখবেন একটা 35-40 বছরের ছেলের সাথে যদি রোল নিভাতে বলে দিয়ে নায়িকা রোল নিভে দিবে, আর আপনি তাকে দেখুন আপনার দাদি হয়ে গেছে। হ্যালো হাকি না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, ফারাকটা এই জায়গাটা। সেই জন্য মোস্ট অফ দ্য পিপল এই বিজনেসটা বিল করে প্রোডাক্টের জন্য। তাই আমি বলবো যেগুলো জানে না জানতে শিখুন, তাহলেই কিন্তু বিজনেসটা হয়ে যাবে। তো এইগুলো তো ব্যাপারটা হচ্ছে মানে হেলথ মানে শাহরুখ খান, আপনি দেখুন না শাহরুখ খানও দেখুন আজকে তাকে যদি দাঁড় করে দেন কোনো অংশে না 28-30 বছর ছেলের মতো লাগবে, 60 বছর বয়স কিন্তু লাগবে। আচ্ছা এবারে মিঠু এখানে বলে দিয়েছিল যে বিজনেসটা রিটেলিং, অনেকে রিটেলিং এই যেতে পারো পুল মার্কেটিং, পুল ক্রিয়েট করুন। প্রোডাক্ট চাইছে কেন চাইছে, তুমি প্রোডাক্ট কেন চাইছো? হয়তো দেখুন কেউ তাকে বলেছে কোনো একটা করেন তার ফায়দা, তার 4টে ছিল সে হয়তো একটা দিয়ে দিয়েছে কিছু কারণে, তার ওটাকে করার জন্য মানে তার ওই স্টকটাকে করার জন্য সে দিয়ে দিয়েছে। সে হয়তো তার দরকার নেই সে কিন্তু দিয়ে দিয়েছে। বাকিটা প্রোটিন প্রোডাক্ট সব গাছেতেই লাগে, আমি ফর এক্সাম্পল বলছি এমন একটা প্রোডাক্ট যেটা দিয়ে দিয়েছে যেটা তার দরকারই নেই, তো আপনার কাছে সেই প্রোডাক্টটা চাইছে, তাকে জিজ্ঞাসা করা কি জন্য চাইছেন আপনি বলুন। দেখবেন সে যখন বলবে তখন তাকে ঘুরিয়ে যখন তাকে ওই প্রোডাক্টটা তার দরকার নেই, তাকে যখন অন্য প্রোডাক্টে বলবেন আপনি এইটা নিন, দেখবেন আরো বেশি বেটার রেজাল্ট পাবেন। এবং যখন সেটা দিবেন দেখবেন অটোমেটিক্যালি তার কিন্তু রেজাল্টটা কিন্তু আসবে এবং তাকে জেনে বুঝে তখন তাকে এটা দেওয়া, দ্যাট ইজ এ পুল মার্কেটিং। এবং পুল মার্কেটের ক্ষেত্রে আমি এটা বলবো, দেখুন আমি বলবো এটা যে এই মুহূর্তে দেখবেন সারা মানে এই যে মর্নিং নিউট্রিশন, এই যে হেলদি লিভিং প্রোগ্রাম, এই প্রোগ্রামে দাঁড়িয়ে দেখুন বডি ট্রান্সফরমেশন। অনেস্টলি স্পিকিং আমার আর মিঠু দুজনের ক্ষেত্রে যদি বলেন একবারে মানে বিএমআই যা থাকা দরকার ঠিক এক্স্যাক্টলি একটা সেলিব্রিটি মানুষের যা থাকা দরকার সেরকমই আছে রেখেছি, কারণ ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই, কারণ বিজনেসটা যখন প্রোডাক্ট ভালো আপনাকে দেখে দিবে লোকে, দেখে আপনাকে দেবে, সেই জন্য আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে।
ব্যাপারটা হচ্ছে এটাই, এইগুলো দ্যাট ইজ এ পুল মার্কেটিং, এইটা পুল, হ্যাঁ হচ্ছে হলিস্টিক সলিউশন। তাকে যখন প্রোডাক্ট দিচ্ছেন হেলথ নিয়ে কি বলতে, তার হেলদি হ্যাবিটস, দেখবেন প্রোডাক্ট দিচ্ছেন কিন্তু সে আনহেলদি লাইফস্টাইল লিড করে, তাকে হেলদি হ্যাবিটসটা ডেভেলপমেন্ট করে দিন, দেখবেন ওই প্রোডাক্টটা কাজ করছে, 100% রেজাল্ট পাচ্ছে। নিউট্রিলাইট ইজ নট 100% সলিউশন মানে সুস্বাস্থ্যের জন্য, বাট তাকে হেলদি হ্যাবিটসটা ডেভেলপমেন্ট করাতে হবে। সেই হেলদি হ্যাবিটসটা যখন ডেভেলপমেন্ট করাবেন তখন দেখবেন সে 100% রেজাল্ট পেতে শুরু করবে। যেটা মিঠু বলছিল লিড বেস সেলিং, এটা আমি বলে দিয়েছি। এবং এইভাবে করে যদি আপনি চান আপনি 300 400 500 বিক্রি করতে পারেন, প্রত্যেকে করতে পারেন, প্রত্যেকে, এবং একটা দারুণ পিভি জেনারেট করে আপনি কিন্তু একটা হিউজ বিজনেস করতে পারেন। এর সাথে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, নেটওয়ার্কিং অনেক বলে না এরকম, দেখুন পৃথিবীতে যার যত বড় নেটওয়ার্ক সে তত রিচেস্ট পারসন, মানে কি মানেন না? হ্যাঁ, অনেকে এরকম বলে এই নেটওয়ার্ক টিটওয়ার্ক করতে পারবো না, বলে কি বলে না? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই। আমি এটা বলি, দেখুন আজকে যার নেটওয়ার্ক আছে, যার মুকেশ আম্বানি, দেখুন আজকে মুকেশ আম্বানি জিও কত 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 কাস্টমার আছে, 20 কোটি, আমি কম করে বলছি 20 কোটি, আরো বেশি থাকতে পারে। আজকে জিও যদি দিনে 1 টাকা ইনকাম করে, তার একদিন ইনকাম কত? 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা ইনকাম করতে না আমাদের না লাইভ, একটা লাইভ 2-3টে লাইভ লেগে যাবে, অনেকেরই আছে না, হ্যাঁ কি না? অথচ তারা যদি বলে এটা নেটওয়ার্ক টিটওয়ার্ক করতে পারবে। আমি একটা এক্সাম্পল দেবো, লাইভ এক্সাম্পল দিয়ে দেবো। যেমন ধরুন আমার বাবা, আমার দাদু 3 ছেলে, আমার বাবা, আমার কাকু, আমার জেঠু, এবং 3 জনের আমাদের 7 জন, মানে ছেলে মেয়ে করে, কাকুর 4 জন, আর একজনের 3 জন, আবার আমার 2টো হয়েছে, আমার দাদার 3টে হয়েছে, এরকম করে হয়েছে, প্রত্যেকের হয়েছে। তাহলে এটা কি? এটা কি? হ্যাঁ, আমি নেটওয়ার্ক করতে পারবো না, জীবনটাকেই অস্বীকার করছি, হ্যাঁ, লাইফটাকেই অস্বীকার করছি, আমি নেটওয়ার্ক টিটওয়ার্ক করতে পারবো না। ব্যাপারটা কি এটা? তো অলরেডি আমি বলবো যে প্রতি মাসে 3 থেকে 4টে করে স্পন্সরিং, মানে বাঞ্চ অফ স্পন্সরিং, এবং এটা করুন। বিজনেসটা আপনাকে, যদি আমরা কি করতে এসেছি বিজনেসে, টাকা ইনকাম করতে, আমি বলবো না, ইউ আর দ্য এন্টারপ্রেনিউর, উদ্যোগপতি হতে এসেছি আমরা প্রত্যেকে। এই বিজনেস আমরা উদ্যোগপতি এসেছি, নট মানে টাকা তো অন্য ফিল্ডে ইনকাম করা যায়, বাট এই বিজনেসে আমি টাকার সাথে আরো অনেক কিছু জিনিস আর্ন করতে এসেছি। সেই জন্য নেটওয়ার্ক আমাকে করতেই হবে, এবং প্রতি মাসে আপনাকে 3 থেকে 4টে স্পন্সরিং করুন, বাঞ্চ অফ স্পন্সরিং, তবেই কিন্তু হবে। একটা আপনি 6 মাস চলে একটা করে যদি স্পন্সর করেন, থাকবে না, আপনাকে এই করে করতে। দেখবেন বিপিটা একটা ক্যাসেট আছে 66866, আপনি যদি ডায়মন্ড যেতে, কারণ রিয়েলি ডায়মন্ড যেতে চান, দেখুন ভাই হাত তুলছে, অবশ্যই আওয়াজ হতে পারে, তাহলে কি করতে হবে? বাঞ্চ অফ স্পন্সরিং, আপনাকে গুচ্ছকারে স্পন্সরিং করতে হবে। লোক আছে কিভাবে জানেন? আজকে এসএসআই আসার পরে মানে পার্সেন্টেজ, আপনি একটু সিনিয়র লিডারদের সঙ্গে বসবেন যে কি হারে সেপ্টেম্বর থেকে জয়েনিং রেট বেড়েছে, চিন্তা করতে পারবেন না। তাই জয়েনিং ভীষণ পরিমাণ জোর দিন, তাহলেই দেখবেন আপনার হবে। মানে পারবো না বলে হবে না, পারতেই হবে, হতেই হবে, এইগুলো কিন্তু বললেই হবে। ফ্রেশ জয়েনিং আমাদের চাই, ফ্রেশ জয়েনিং, ফ্রেশ ব্লাড, কমিউনিকেশন এবং কাউন্সিলিং এর প্রচুর যত মিডিয়াগুলো সব ক্লিয়ার করে গেছে, এবং প্রতিদিন এই কাজগুলো করতে হবে, এবং এইগুলোকে হ্যাবিটসে বানাতে হবে, তাহলে আপনার মধ্যে প্যাশনেট হবে। প্যাশন, আমি প্যাশনেটলি করি, ওইগুলো যদি করেন তবেই প্যাশন, তবেই প্যাশনেট। দেখুন ধরুন শাহরুখ, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ওরা ক্রিকেটটা প্যাশন দিয়ে করে, হবিতে করে কি? হবিতে করে না, প্যাশন দিয়ে করে, প্যাশন দিয়ে করে। আমি ব্রাশ করি কি প্যাশন দিয়ে, হবি দিয়ে না, প্যাশনেটলি কি করি, মানে কন্টিনিউয়াসলি করি, হ্যাঁ রেগুলার করি। কি করি? হবিতে করি না তো, যদি হবিতে করি পাশে কেউ বসবে? কেউ বসবে না। অ্যাকচুয়ালি তাই এই বিজনেসটা কিন্তু আপনাকেও কিন্তু এই প্যাশন দিয়ে করতে হবে, তবেই কিন্তু হবে। তো এই ওয়ার্ডগুলো করতে হবে, এবং সাথে সাথে বিজনেসটা দেখুন, অনেকে ছেড়ে দেওয়ার পিছনে মেজর কারণ কি বলুন তো? মেজর কারণ দেখবেন অনেকে প্রফিটেবল হতে পারে না। আগে নিজেকে প্রফিটেবল করুন, তারপরে সাস্টেনেবল করবেন। আগে প্রফিটেবল করুন। প্রফিটেবল মিনস স্ট্রাকচার। যেমন ধরুন আমারও প্রফিটেবল ছিল না, আমি বিজনেসটা ছেড়ে দেবো বলে ভেবেছিলাম, বাট তারপরে যখন মিঠু বললো, তারপরে কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে শুরু করলাম। তাই বলবো বাঞ্চ অফ স্পন্সরিং করুন, আস্তে আস্তে করুন, এবং যখনই কাউকে স্পন্সর করছেন, এখন দেখবেন এমন থেকে যা দিয়েছে লোয়ার লেভেলে ইনকাম দিয়ে দিচ্ছে প্রচুর। আমাদের সময় এসব ছিল না, এখন যা দিয়েছে আমায় ভরিয়ে দিয়েছে। কেউ বলতে পারবে না, একটা 0% লেভেলে বলতে পারবে না যে আমি আমার থেকে পয়সা ইনকাম, আমি প্রুভ করে দেখে দিতে পারি। আমি বলতে পারবো না যে আমার পয়সা নেই, এটা বলতে পারবেন না, কারণ সিএসআই
মোর দেন আপনি 40,000 ইনকাম করতে পারেন সিএসআই 1 ইয়ারে। আপনি সিএসআই এবং ওর থেকে বেশি করতে পারেন যদি আপনি মর্নিং নিউট্রিশন, আজকে মর্নিং নিউট্রিশন আছে। ভাবুন ধরুন যে প্রোডাক্ট আপনার দামি মনে হচ্ছে, যদি নিউট্রিলাইটের উপর আপনি যদি এক্সপার্ট হয়ে যান এবং একদম দারুণভাবে যদি আপনি নিজেকে নলেজেবল করতে পারেন, এম্পাওয়ার করতে পারেন, এবং নিউট্রিলাইট যদি আপনি বিক্রিটা যদি পিস অফ টেক হয়ে যেতে পারে, আপনি আদার্স প্রোডাক্টগুলো আপনার কাছে ফ্রি হয়ে যেতে পারে। ধরুন এমন কুইন আপনাকে দামি মনে হচ্ছে, হতেই পারে 25,000 টাকা এমন কুইন, 30,000 টাকা এমন কুইন দামি দামি তো, বাট ওই প্রোডাক্ট আপনাকে ফ্রি করে দিতে পারে। কি করে? আপনি মর্নিং নিউট্রিশন করুন, 100 মিলি করুন, নমাজ করুন, যে নিউট্রি বক্স আসবে ওটা দিয়ে আপনি আমার কুইনটা ফ্রিতে নিয়ে নিতে পারেন। আপনাকে আর্টিস্টিক মর্নিং আর্টিস্টিক হচ্ছে স্কিন নিউট্রিশন আপনাকে দামি মনে হচ্ছে? হ্যাঁ, সিগনেচার সিলেক্ট দামি মনে হচ্ছে? যদি হয় আমি বলতে পারি ওই প্রোডাক্টটা ফ্রি হয়ে যেতে পারে মর্নিং নিউট্রিশনের থ্রু দিয়ে। বিউটি পাক আপনি সেটা দিয়ে আপনি কিন্তু সিগনেচার সিলেক্ট সিরাম নিয়ে নিতে পারেন। সেটা চেহারে তোলায় পায়ের তোলাতে লাগাতে পারেন, কারণ ফ্রি মানে আমি যেখানে ইচ্ছা করতে ইউজ করতে পারি। মনে অনেকে বলে যে দামি, আসলে করতে যাচ্ছে বিজনেসটা কিন্তু হয়ে যাবে, সেইভাবে আপনাকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু হবে। এবং ফটাফট স্পন্সরিং করে কি করতে হবে? স্ট্রাকচার ডেভেলপমেন্ট। কমসে কম আপনি মানে অলরেডি 6 মাসের মধ্যে কমসে কম আপনি ওয়াইডে যান। কটা? কমসে কম 12 থেকে 18টা কাউন্সেলিং, 18টা কাউন্সেলিং একদম ফটাফট করে করবেন। এবং দেখবেন আপনি না চাইলে দেখবেন 4-6টা ছেলে যারা কিনা নিচে থেকে করতে শুরু করবে, এবং যখনই করবে সেখান থেকে দেখবেন না চাইলে আপনি বিএফআই চলে যাবেন। এবং বিএফআই গেলে কি হবে? যখনই বিএফআই যাবেন, যেখানে আপনার 3টে লেগে মানে মিনিমাম 3টে লেগ 3% এবং আপনার পার্সোনাল পিপিটা 1200 পিপির উপরে যখনই হয়ে যাবে, সেখানে আপনার কি হবে বলুন তো? সেখানে আপনার ইনকামটা এসে যাবে মানে বিএফআই লেভেলেতে আপনার 3টে লেগ বিএফআই 3টে লেগ যখনই এরকম হয়ে যাচ্ছে, আপনি যাচ্ছেন সেখানে আপনার মিনিমাম 1200 প্লাস পিপি হচ্ছে। 3টে 3% যখন হয়ে যাচ্ছে, এটা 3টে বলেছে, আপনি কিন্তু এখানে 30টাও করতে পারেন, কেউ আপনাকে আটকাবে না, সবটা কন্ট্রোলের আপনার। তো এইটার উপর জোর দিন। এবং 1200 বলেছে, আপনি 12,000 পিপিতেও আপনাকে বিএফআই পেতে পারেন। অনেক ছেলে আপনি 12,000 পিপিতে বিএফআই যদি পান, কি পান? কত টাকা ইনকাম করতে পারবেন? এর লেভেলে যে ইনকামটা হবে সেই ইনকামের 15% আপনাকে এক্সট্রা দিচ্ছে, ভাবতে পারেন? আবার ওইটা যদি আপনি 6 মাস কন্টিনিউ করেন, এক্সট্রা 20,000 টাকা বোনাস দিবে আপনাকে। আবার যদি 8-6 মাস করেন, এক্সট্রা আবারও 40,000 টাকা দিবে। আবার আপনি যদি এটাকে যদি আপনি যদি 3টে লেগকে মিনিমাম 6%, হ্যাঁ ম্যাক্সিমাম আদার্স প্রচুর আরো করতে পারেন করে, যদি আপনি মিনিমাম 4,000 পিপি আপনি যদি ওটা রুবি করতে পারেন, 20,000 পিপি যদি করেন কোনো আপত্তি নয়। 50 পিপি 1000 যদি পিপি করেন, কেউ আপনাকে বাধা দিবে না। এমন বলবে না না 4,000 বলেছি 4,000 করো, বলবে না কিন্তু, আমি কিন্তু পাবন্দি দিবে না, এরকম পাবন্দি আপনি যত ইচ্ছা করতে পারেন। যদি করেন তার উপরে এক্সট্রা আপনাকে 20% দেবে, ইনকামের উপর 20%। এবং ওই বিবিআইটাকেও যদি আপনি কন্টিনিউয়াসলি 6 মাস করেন, মানে 6টা যদি করেন, কন্টিনিউ না করলেও হবে, যদি 6টা করেন মানে 6 মাস যখন করেছেন 6 বার করলে, তাহলে সেখানে আপনাকে দিবে 40,000 টাকা। আবার যদি 6 মাস করেন সেখানে দিবে 80,000 টাকা, টোটাল 1,20,000 টাকা। একটা বাইক এক্সট্রা আপনি যা ইনকাম পাচ্ছেন তার সঙ্গে এক্সট্রা 1,20,000 টাকা, আপনার একটা 2 হুইলার হয়ে যাবে এক্সট্রা মানি। আরো 15 আর 20% ওটা আমি ধরলামই না বস, এগুলো কিচ্ছু আমাদের সময় ছিল না। এখানে অনেক সিনিয়র লিডার যারা আছেন তাদের সময় ছিল না এগুলো, তবুও দেখুন স্টিল নাও এক্সাইটেড। আর ইউ আর এক্সাইটেড? তবু এক্সাইটেড। দেখুন আপনাদের জন্য কি দিয়েছে, এমন সাজিয়েছে, কি পশরা সাজিয়ে রেখেছে আপনি জানেন না। তাই আমরা তো মানে দিনে রাত্রে যখন শুই না, শুতে জেগে উঠে পড়ি যে চলো যে কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো কিন্তু করি। তো ব্যাপারটা হচ্ছে এটা। এবং আমি এটা বলতে পারি যে একটু টাইম যে বলতে পারি যে দেখুন যে আপনি 15% লেভেলে আপনি প্লাটিনাম, অর্থাৎ প্লাটিনাম যে ইনকাম করতে তার থেকে বেশি ইনকাম করতে পারেন। একটা ব্রোঞ্জ লেভেলে অন্তত এমারেল্ড ফাউন্ডার আমরা যে লেভেল আছি ওই লেভেল পর্যন্ত ইনকাম করতে পারেন। এখন কিন্তু করছে সবাই, সেই জন্য বলবো এটা কিন্তু করুন, এটা ফটাফট করে এগুলো করুন, একদম দারুণভাবে করুন। এবং ডেপথ বিল করুন, ডেপথে লিডার তৈরি নিয়ে আসুন, তাহলেই হবে। এর সাথে আরেকটা জিনিস করুন, কার্ডিনাল রুলসের উপর জোর দিন। দেখুন একটা জিনিস মেনটেন করতে হলে বিজনেসটা কিন্তু হয়ে যাবে। নেভার এভার ডু এনিথিং নিউ ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং ইউর আপলাইন। কখনো কোনো নতুন কাজ করার আগে আপলাইনকে চেক করবো, এইটা করলেই ব্যাস আপনার দেখবেন কোনো ভুলভাল হবে না। আমি কোনো কাজ করার আগে আমি কিন্তু আপলাইনকে সব সময়, আজকেও এসেছি আমি আপনাকে 2-3 বার ফোন করেছি,
যখনই কোনো কাজ করবো আমরা লাইনকে চেক করবো। একবারে আপনি আপলাইনের সর্বনাপন্ন হয়ে যান, আমি মাটির ডেলা হয়ে যান, পাথর হবেন না, তাহলে আপলাইনে আমাকে রূপ দিতে পারবে না। আপনি এটা হয়ে যান তাহলেই কিন্তু হবে। অনেকে এটা বলা সহজ কিন্তু করতে পারে না। তো নেভার এনি নেগেটিভস টু ইউর ডাউনলাইন ক্রসলাইন আপলাইন ইন ফ্রন্ট অফ আদার্স। কাউকেও নেগেটিভ দেবো না, নেগেটিভ দেখবো না, বলবো না, শুনবো না। তার সঙ্গে সঙ্গে এম্বারাস বা হ্যারাসমেন্ট করবো না। অনেকে দেবেন অজান্তে পাউসকে হ্যারাসমেন্ট করে ফেলে। কম্পেয়ার করবেন না, কম্পেয়ার দুঃখ বাড়ে। কম্পেয়ার একদম এগুলো আমরা করে ফেলি, করবো না এগুলো, একদম নাথিং, এগুলো করবো না, তাহলেই কিন্তু হবে। মানে এই বিজনেসে মানে চিন্তা করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বিজনেসটাকে মানে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে ইগো মানি পাউস। আমরা কারো ইগোতে হাট করবো না, মানি নিয়ে লজ্জা করবো না। টাকাকে উল্টে দেন কাটা, টাকাই সম্পর্ক কাট করতে সাহায্য করে। তাই টাকাকে কিন্তু আপনি দিলেন কারণ হতেই পারে কিছু, কিন্তু কখনো অনেস্টলি স্পিকিং আপ টু ফাউন্ডার এমরালের কাছে আমি আমার আপলাইনের কাছ থেকে 1 পয়সা পর্যন্ত ধার দিইনি। কারণ বিজনেসটা করতে হবে নিজেকেই করতে হবে, যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে। তাই কিন্তু এগুলো করেছি এবং হয় এটা কখনো কখনো হয়, কিন্তু সেটা দিলেন যাচ্ছে কি যখনই মানে আপলাইনের সাক্ষাৎ তখনই কিন্তু তাকে দিয়ে দেবো। এইটা কিন্তু করতে হবে। আর হচ্ছে পাউসিং মেশাপ মানে ভীষণ ডেঞ্জার। আমি এটা বলি যে বিজনেসটাতে হাজব্যান্ড ওয়াইফের বিজনেস, এখানে অনেক লেডিস আছে, এখানে একটা প্রোটোকল আমরা মেনটেন করি। অন্তত 80টা বা 70টা টিমেতে আমরা কিন্তু এগুলো কেউ করি না, করবও না, একদম প্রোটেক্ট করব। কিরকম? লেডিস যদি হয়, আমি যদি তাকে ফোন করি, আমার যেন পেজেন্ট আছে, ওয়াইফ পেজেন্ট থাকে, যদি ফোন করি যেন সেটা 3 থেকে 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়। এবং হতে পারে কোনো জায়গায় হাজব্যান্ড ওয়াইফ তো ওয়াইফ এক্সাইটেড নয়, কোনো জায়গায় ওয়াইফ এক্সাইটেড তো হাজব্যান্ড হয় না। তাহলে ওয়াইফ এক্সাইটেড, হাজব্যান্ড দিকে অপরপক্ষে হাজব্যান্ড এক্সাইটেড, তাহলে আমাকে কথা বলতে গেলে দুজন যেন সামিল থাকে তবেই বলবো। এবং সেটা কিন্তু শর্ট পিরিয়ডে, তার থেকে কিন্তু নয়, ক্লিপ দেবো না। এইগুলো করলে এই প্রোটোকল মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো যে আমরা এটা বলি, যদি আমার থেকে বড় হয় তাকে কি বলবো? বৌদি বলি তো, কেন দিদি বলা যেত? বৌদি আর দিদির মধ্যে কিন্তু একটা আলাদা একটা ব্যাপার আছে কি নেই? দিদি বললে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, এটা কিন্তু করতে পারি আমরা। আবার যদি ছোট হয় আমি তাকে কি বলতে পারি? বোন বলতে পারি, ক্রিস্টাল ক্লিয়ার। এইগুলোকে আমরা কিন্তু এগুলো মেনটেন করবো। এগুলো করলেই দেখবেন সেখানে দেখবেন এই পাউসিং হওয়ার চান্সেসটা খুবই কম থাকবে, হবে না। এবং এইগুলোর কারণে কিন্তু বিজনেসটা পুরো ভেঙে ধ্বংস হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যে এই বিজনেসটাতে যেটা করা দরকার সবচেয়ে বড় এক্সটেন্ডেড কান্ট্রোল। আমি আপনাকে একটা কথা বলেছি, জাস্ট একটু ভয় দেখাচ্ছি। অনেকেই দেখবেন সব সেলিং অনলাইন সেলিং করে, নাথিং করতে যাবেন না। কারণ দেখুন আজকের এখন ইন্ডিয়ান সেলস হচ্ছে রজনীশ চোপড়া। আপনি জানেন কি জানেন না, আমি আপনাকে বলতে পারি ডবল ডায়মন্ডকে পর্যন্ত শোকজ করে দিয়েছে, বুঝতে পারছেন? তাই বিজনেসটা হয় না হলে ঠিক আছে, বাট ওই রেসের ঘোড়ার কম্পিটিশনে যেটা আমি প্রথমে র্যালি স্টোরিতে বলেছিলাম, ভাগ নিতে যাবেন না। কারণ এই বিজনেসটা আমি আমার জেনারেশন করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু অতি ফাস্ট গতিতে করতে গিয়ে সেক্ষেত্রে আমি কিন্তু কিছু কার্যক্রম ব্রেক করে ফেলতে পারি, সেগুলো কিন্তু করবো না, একদম করবো না। ডুয়াল ডিস্ট্রিবিউটারশিপ নেবো না, হ্যাঁ, তো অলরেডি স্ন্যাচিং করবো না। তো এখানে দেখো কন্টাইতে আমার হয়তো ফর এক্সাম্পল বলছি টিম আছে, আপনার মানে আমাদের টিম আছে, আমার টিম আছে ছোট, আমি তো ছোট, আসতে পারবো 150-200 কিলোমিটার। মিন্টু দাদা এখানে বারবার আসতে পারবে না, অর্থাৎ তোমরা আমার টিমেতে চলে আসো। কলকাতাতে আমার টিম আছে, আমিও তাহলে যাবো বলবো, তাহলে এটা হলে কিন্তু কেউ কোথাও করতে পারবে না। আমরা কিন্তু এগুলো করি না, এখানে সিনিয়র লিডারশিপ যারা আছে কেউ করে না। এইগুলো করতে যাবেন না, কারণ ব্যাপারটা যে কেউ দেখুন না, উপরওয়ালা দেখছে। আপনি একজন নেবে, আপনার থেকে 10 জন নিয়ে নেবে, তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এইগুলো একদম আমরা করবো না, স্ন্যাচিং করবো না, হ্যাঁ, একদম নাথিং। এক্স ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করবো না বা করবো না। অ্যামওয়ে প্রোডাক্ট যেটা আছে সেটাকে কিন্তু অ্যামওয়ে পারমিশন দেয় না, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা করবো না। এবং সর্বোপরি লাস্ট যেটা বলে শেষ করবো, আমরা অল দোজ ইউনাইটেড, আমরা কিন্তু এক আমব্রেলার নিচেতে আছি, সেটা হচ্ছে ADSDর আমব্রেলা। হ্যালো, এবার ADSD এটা একটা ব্র্যান্ড, এটা নট একটা নাম, এটা একটা ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ডটাকে সবাই এখানে সিনিয়র লিডারশিপ মানে দিন রাতকে এক করে এই ব্র্যান্ডটা তৈরি করেছে। এবং ADSD টিম যেখানে যায় না সেখানে সবাই তাকিয়ে দেখো
এডিএসসি টিমে কত দেখো, আজকে আমি সামান্য দেখুন একটা ছোট্ট এরিয়াতে হচ্ছে এখানে প্যারাডক্স সাকসেস দেখেছেন। আজকে যখন এএলএস আর এডিএসসি টিমে সবচেয়ে বেশি লোক যায়, সবাই আর চোখে দেখে, তো সেই আমব্রেলাতে আমরা আছি। তো এই এডিএসসি টিম একদিন সারা ইন্ডিয়াকে পথ দেখাবে, একদিন সারা বিশ্বকে পথ দেখাবে। আর ইউ রেডি? আমি জানি সেটা করতে হবে এবং সেটা করার জন্য আজকে আমাকে এখানে পাঠিয়েছে, আমি এসেছি। আমি বলবো এই পরম্পরাটা, এই কালচারটা ডেভেলপ করুন যে আমরা এডিএসডি টিমেতে আছি এবং এডিএসডিকে আমরা পৃথিবীতে নাম্বার ওয়ানের জায়গায় নিয়ে যাব। তো নাইস টকিং টু, গড ব্লেস ইউ এন্ড ওভার টু হোস্ট। থ্যাংক ইউ মিন্টু দা, মিঠুদি। কি এক্সাইটেড? একটু দাঁড়িয়ে বিঘাট হতেই পারে।